হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ। আজকে আমরা নিয়ে এসেছি ইলেকট্রনিক ডিভাইসেস। ইলেকট্রনিক্স নিয়ে আমাদের যতটুকু জায়গায় রয়েছে অবভিয়াসলি আমরা সবটুকু কভার করব, যেরকমভাবে অলরেডি আমরা কভার করে করে আসছি। এটাও একটা WBJEE এবং JEE মেন্সের জন্য একটা ইম্পর্টেন্ট একটা টপিক, ওয়ান শট ভিডিও যাবে এটাও। তোমরা পুরো টপিকটা একটা ভিডিওর মধ্যে পুরোটা কভার করে নিতে পারবে। যত PYQs আছে অনেক কটা কভার হয়ে যাবে। PYQs-এর আলাদা যদি চাই একটা সিরিজ নিয়ে আসবো JEE মেন্সের সাথে। কিন্তু আপাতত দেখে নাও যে আমাদের সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাস না দেখে আমরা কোনো কিছু এগোই না, তোমরা জানো। আগে সিলেবাসে যেগুলো থাকবে আমরা সেগুলোই করবো, এক্সট্রা কোনো কিছুতে মাথা আমরা ঘামাবো না। এখানে আমাদের দেখো JEE মেন্স এবং WBJEE সিলেবাস আমি পাশাপাশি দিয়েছি, দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স কিছু নেই। এবার এখানে যেটা রয়েছে তোমাদের লজিক গেটগুলো, লজিক গেটটা এই ভিডিওটাতে করানো হবে না। লজিক গেটটা এই ভিডিওটাতে বাদ রাখা হয়েছে। বাকি যতটুকু ইলেকট্রনিক্সের পার্ট রয়েছে সবটুকু আমরা খুব ভালোভাবে 100% কভার করে যাব এখানে, এবং PYQsগুলো করে যাব। তো দেখে নিতে পারো তোমরা কী কী রয়েছে আমাদের, এবং যেগুলো রয়েছে আমরা সেগুলোকেই এখানে পড়াবো। চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা চলে আসি যে একটা সলিডের ক্ষেত্রে। সলিড মানে যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে পটি বলে একটা জিনিস হয়, ব্যান্ড বা পটি বলে একটা জিনিস হয়। সাধারণত যে কোনো কঠিনের দুটো ব্যান্ড থাকে, একটা থাকে ভ্যালেন্স ব্যান্ড, একটা থাকে কন্ডাকশন ব্যান্ড। এবার এটা কি জিনিস, সবার প্রথমে আমি যদি একেবারে বেসিক থেকে তোমাদেরকে বলতে চাই যে ব্যান্ড আসে কোথা থেকে, তাহলে আমরা বলতে পারবো যে স্যার যখন একটা মেটাল নিই, একটা যে কোনো সলিড যদি নিই, তাদের অণুগুলো কাছাকাছি খুব অবস্থান করে, ঘেসে ঘেসে অবস্থান করে। এবার তুমি ভাবো পরমাণু একটা রয়েছে এরকম, তার বাইরের যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকছে, নিশ্চয়ই তার পাশেও কোনো পরমাণু থাকবে, তাদেরও এরকমভাবে থাকবে, এবং এইদিকেও থাকবে। চারপাশে পরমাণুগুলো থাকবে এবং কক্ষপথগুলো একে অপরের সাথে দেখো কিছু কিছু জায়গাতে যেন ওভারল্যাপ হয়ে গেছে, এবং এই যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে তার পাশেও থাকে, তার পাশেও থাকে, চারিদিকে সেম থাকে। ওই যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে ওখানে একটা রাস্তা তৈরি হয়ে যায়। যেরকম একটা ঘাসের মধ্যে দিয়ে বারবার চললে একটা রাস্তা তৈরি হয়ে যায়, ঠিক তেমনই সমস্ত বাইরের কক্ষপথগুলো ওভারল্যাপ হয়ে একটা রাস্তা তৈরি করে ফেলে। কিসের রাস্তা? এখানের একটা ইলেকট্রনের রাস্তা। এই ইলেকট্রনটা এই পরমাণুর হলেও সেই ইলেকট্রনটা চাইলে রাস্তা দিয়ে এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, যে কোনো জায়গাতে গমন করতে পারে। যদি খুব ভালোভাবে ওভারল্যাপ থাকে এবং এখানে যদি ইলেকট্রন থাকে তাহলে তারা নিয়ে যাবে ভালোভাবে, যেটা অ্যাকচুয়ালি মেটালের ক্ষেত্রে হয়। এভাবে আমরা করতে করতে দেখি আরও যদি কাছাকাছি আসে ভিতরের স্তরগুলো এরকম ওভারল্যাপ করে, এবং ওভারল্যাপ করতে করতে আমাদের কি হয়, ওভারল্যাপ করতে করতে একটা ব্যান্ড তৈরি করে ফেলে। এরকম একটা ব্যান্ড তৈরি করে ফেলে, এরকম উপরেও একটা কক্ষপথ, তারও উপরে রয়েছে, যদি ক্যামেরাতে আসে তো ক্যামেরাতে না এলেও অসুবিধা নেই, তারও উপরে আমরা সাধারণত দুটো ব্যান্ড নিয়ে পড়বো। একটা থাকবে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, একটা থাকবে আমাদের কন্ডাকশন ব্যান্ড। কি বললাম স্যার? নিচের যে ব্যান্ডগুলো সেটাকে বলবো ভ্যালেন্স ব্যান্ড স্যার, উপরের ব্যান্ডটার কি নাম দেবো? উপরের ব্যান্ডটার নাম দেবো কন্ডাকশন ব্যান্ড। এবার দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? ওই যে স্তরগুলো, কক্ষপথগুলো একে অপরের সাথে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা করে ওভারল্যাপ হতে 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 এতগুলো ব্যান্ড তৈরি করে ফেলেছে। ভ্যালেন্স ব্যান্ড অর্থাৎ নিচের স্তরগুলো মিলে তৈরি করেছে এই ব্যান্ডটা। তাই এখানে যথাসম্ভব ইলেকট্রন থাকে। এখানে সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, কঠিন পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন থাকে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে একেবারে ভিতরের কক্ষ স্তরগুলোতে ইলেকট্রন থাকবে, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু কিছু কিছু মেটালের ক্ষেত্রে, কিছু কিছু কঠিন পদার্থের ক্ষেত্রে, মেটাল বলাটা ভুল হলো আমার, কিছু কিছু কঠিন পদার্থের ক্ষেত্রে এই ইলেকট্রন খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কন্ডাকশন ব্যান্ডে চলে আসতে পারে। যদি কন্ডাকশন ব্যান্ডে চলে আসতে পারে তাহলে এই ব্যান্ডের থ্রু দিয়ে সে যে কোনো পরমাণুতে যাতায়াত করতে পারবে, অথবা পরমাণুর বাইরেও যেতে পারবে, বা মেটালের বাইরেও যেতে পারবে। অর্থাৎ সে চার্জ ভালোভাবে পরিবহন করতে পারবে, বা উল্টো পক্ষে বলতে পারি কারেন্ট খুব সুন্দরভাবে পরিবহন করতে পারবে। তাহলে আমি বলতে পারি এটা যে যদি এই ব্যান্ডের গ্যাপটা যত কম হবে তত ভালো ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারবে, ঠিক কিনা? তাই এটাই হচ্ছে আমাদের ব্যান্ড থিওরি। এই ব্যান্ডটা কি হচ্ছে, সলিড স্টেটে এই ব্যান্ডটাকে দুভাবে ভাগ করা যায়, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। আমরা দেখতে পাচ্ছি একটা ইনসুলেটরের ক্ষেত্রে, ইনসুলেটর মানে হচ্ছে একটা কঠিন এমন পদার্থ যেটা চার্জ নিয়ে যাবে না, অন্তরক পদার্থ বা প্লাস্টিক যাদেরকে বলি আমরা, তারা কি করে আমাদের ইনসুলেটর, এটা তোমরা বুঝতে পারছো কি জানি না, ইনসুলেটর বা এটা আমাদের যে কারেন্ট অপরিবাহক, তার ক্ষেত্রে দেখা যায় এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে প্রায় 6 ইলেকট্রন ভোল্টের বেশি একটা গ্যাপ থাকে। তাই একটা ইলেকট্রন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে তাকে যদি কন্ডাকশন ব্যান্ডে যেতে হয় সেটা সম্ভব হয়ে ওঠে না কোনোভাবেই। আমরা একে কোনোভাবেই এনার্জি দিয়ে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়াটা খুব চাপ। ঠিক তেমনভাবে মাঝখানেরটা বাদ দাও, এখানে হচ্ছে আমাদের একটা কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? কন্ডাক্টরের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে তাদের ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড একসাথে মিশে গেছে। তাই ইলেকট্রন এখানে থাকুক চাই এখানে থাকুক খুব তাড়াতাড়ি ইলেকট্রন পরিবহন করতে পারবে।
কোনো কিছুই এসে যাবে না, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, যেখানে খুশি যেতে পারবে, যে কোনো পরমাণুতে পরিবহন করতে পারবে। কিন্তু ইনসুলেটরে সেটা পারছে না বলে ইট কাঠ পাথরের ক্ষেত্রে তারা ইলেকট্রন পরিবহন করতে পারবে না, কিন্তু একটা মেটালের ক্ষেত্রে তারা ইলেকট্রন পরিবহন করতে পারবে। এবং মাঝামাঝি একটা জায়গা চলেছে যে জিনিসটাকে নিয়ে আমাদের এখন পড়ার, অর্থাৎ সেমি কন্ডাক্টর, কন্ডাক্টর বাট সেমি কন্ডাক্টর। আমি বাবা মাঝামাঝি অবস্থান করি, আমি এদিকেও থাকি না, আমি ওদিকেও থাকি না, সেই রকম একটা বস্তু হলো কন্ডাক্টর। এই কন্ডাক্টরের ধারণা এটা, যাদের মধ্যে ইলেকট্রন মানে যে ব্যান্ড গ্যাপটা, এটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপটা প্রায় 0.67 থেকে 1.12 ইলেকট্রন ভোল্ট, প্রায় এই কাছাকাছি থাকে একটা বিভিন্ন জিনিস। যেরকম আমি একটা তোমাদের সেমিকন্ডাক্টর উদাহরণ দিচ্ছি, জার্মেনিয়াম বা সিলিকন, যে কোনো একটা হতে পারে, এরা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। এবার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যালেন্স গ্যাপটা মানে কিছুটা রয়েছে, অর্থাৎ আমি যদি একে এনার্জি দিই, এখানে ইলেকট্রনটা নিয়ে যেতে পারবে, কিন্তু কি হবে, আমাকে এনার্জি দিতে হবে তবে পারবে। কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু এটা না, 0 কেলভিনেও এ নিয়ে যেতে পারবে, যে কোনো সময় নিয়ে যেতে পারবে, কিন্তু এটার ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাকে 0 কেলভিনে কোনো ইলেকট্রনটাই আমাদের কন্ডাকশন ব্যান্ডে থাকে না, তাই ইলেকট্রন নিয়ে যেতে পারে না। এটা গেল বেসিক আইডিয়া ব্যান্ড নিয়ে এবং ব্যান্ড গ্যাপ নিয়ে। চলে আসি তার পরের জায়গাতে। এখানে তোমাদেরকে বলে রাখি, সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটার ম্যাক্সিমামটাই হচ্ছে থিওরি, ম্যাক্সিমামটা থিওরি। সেই থিওরিগুলোকে আমাকে ভালোভাবে জানতেও হবে। যদি সেমিকন্ডাক্টর থেকে আমাদের অ্যান্সার করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু থিওরিটা পুরো মাথাতে ক্লিয়ার রাখতে হবে। এখানে নিউমেরিক্যালস হয়, বাট খুব কম হয় নিউমেরিক্যালস। আসে জেনার ডায়োড থেকে কিছু নিউমেরিক্যালস আছে, সেগুলো আমি করিয়ে দেবো, দেখিয়ে দেবো কীভাবে করে, বাট তোমাদেরকে ম্যাক্সিমামগুলো থিওরিটাই কভার করতে হবে। আচ্ছা, কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের একটা পার্থক্য দেওয়া রয়েছে, চাইলে এটা দেখে নেবে, তোমরা পড়ে নেবে। এবং এই পিডিএফগুলোকে তোমাদেরকে ফ্রি সেকশনের, অর্থাৎ আমাদের অ্যাপের মধ্যে আপলোড করে দেওয়া থাকবে। তো তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে এগুলো চেক করবে এবং তোমরা এটাকে নিয়ে নিতে পারবে। চাইলে এখান থেকে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এবং নিজেরা দেখতে পারো তাদের ডিফারেন্সগুলো কী কী রয়েছে, তোমরা একটা দেখে নেবে। এবার আসছি আমি সেমিকন্ডাক্টর নিয়ে। সেমিকন্ডাক্টর যেরকম তোমাদেরকে বলেছিলাম, জার্মেনিয়াম, সিলিকন, যাদের মধ্যে জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যান্ড গ্যাপটা সেটা 0.67 ইলেকট্রন ভোল্ট, সিলিকনের ক্ষেত্রে সেটা 1.12 ইলেকট্রন ভোল্ট। সেই জার্মেনি এবং সিলিকনের বেশ কিছু আমাদের কি বলে ওগুলোকে, কেলাস রয়েছে। এখানে আমাদের সিলিকনের কেলাস দেখানো হচ্ছে, দুটো এত মাথা ঘামাতে হবে না, এই দিকটা দেখো যেটা বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর। তুমি বলবে স্যার পি টাইপ কী জিনিস আর এন টাইপ কী জিনিস? পি টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের পুরো কেলাস রয়েছে। কেলাস মানে জানো তো, আমার হাত একজন ধরে রয়েছে, এখানে একজন ধরে রয়েছে, তাদের হাত কেউ ধরে রয়েছে, আমার পা কেউ ধরে রয়েছে, বলে একটা পুরো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কেলাস। এবার এই কেলাসগুলোর মধ্যে তুমি ভাবো একটা জায়গা, জার্মেনিয়াম এবং সিলিকনের ক্ষেত্রে তাদের 4টে হাত থাকে এবং এই 4টে যে হাত থাকে, সেই 4টে হাতের মধ্যে আমরা দেখি 4টে ইলেকট্রন রয়েছে। ভালো, কোনো অসুবিধা নেই। এবার এই গ্রুপ 4-এর মৌলের সাথে আমি যদি কোনো গ্রুপ 3-এর মৌল বসিয়ে দিই, অর্থাৎ কোনো বোরনকে যদি বসিয়ে দিই, বোরনের কটা থাকে ইলেকট্রন সর্ববিস্ত কক্ষপথে? 3টে থাকে। বসিয়ে দিই মানে ডোপিং করে দিই। ডোপিং এবং মেশানো দুটো কিন্তু আলাদা জিনিস। মেশানো মানে হচ্ছে জলের মধ্যে তুমি চিনিটাকে গুলিয়ে দিয়ে খেয়ে নিলে, এটা হচ্ছে মেশানো। ডোপিং মানে হচ্ছে যে ওই জলের একটা অণুকে বের করে নিয়ে চিনির একটা কার্বনের একটা অণু ঢুকিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের ডোপিং। এটাকে ডোপিং করা হয়েছে বোরনটা, অর্থাৎ এখানে সিলিকনের একটা মেটেরিয়ালকে বার করে এখানে বোরনকে পুশ করে দেওয়া হয়েছে। এবং এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি যে স্যার যদি বোরনকে পুশ করি তাহলে 3টে না হয় ইলেকট্রন হলো, একটা দুটো তিনটে, একটা জায়গা তো গ্যাপ হয়ে গেল। এই গ্যাপটাকেই বলা হয় যে এটা এখানে একটা হোল রয়েছে। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় এখানে একটা হোল বর্তমান, বা বাংলাতে গর্ত, গর্ত বলি না আমরা, এখানে একটা হোল বর্তমান। স্যার এটা কি জিনিস, এটা নিয়ে আসছি সবই ধীরে 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 এখানে ডিসকাস করা হবে। এই ধরনের কোনো মেটেরিয়ালকে আমরা বলি পি টাইপ মেটেরিয়াল। কি বলা হয়? পি টাইপ বা পজিটিভ টাইপ মেটেরিয়াল। আর এখানে এইটাকে বলা হয় এন টাইপ। এন টাইপ মানে কি? এন টাইপ মানে হচ্ছে যে এরকম একটা কেলাস রয়েছে, যেটা হচ্ছে সিলিকনের কেলাস। সেই সিলিকনের কেলাসের মধ্যে ধরে নাও অ্যান্টিমনি, যারা হচ্ছে গ্রুপ 5 মৌল। অ্যান্টিমনি মানে হচ্ছে গ্রুপ 5 মৌল। তাকে যদি পুশ করে দেওয়া হয়, পুশ মানে ডোপ করে দেওয়া হয়, তাকে যদি ডোপ করে দেওয়া হয় তাহলে আমরা কি দেখব? 4টে হাত তো ছিল, 4 জনের সাথে লেগে গেছে, এক্সট্রা আর একটা ইলেকট্রন বর্তমান হয়ে গেছে। এক্সট্রা কি হয়েছে? আর একটা ইলেকট্রন চলে এসছে। এই ইলেকট্রনটাও কি করবে? এই ইলেকট্রনটা এর কিছুটা এন টাইপ, অর্থাৎ হচ্ছে চার্জ নিয়ে যাবে একদিক থেকে অন্যদিকে। অর্থাৎ আমাদের পি টাইপ হোক, এন টাইপ হোক, সবই এক একটা হচ্ছে আমাদের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর উদাহরণ। এক্সট্রিনজিক মানে হচ্ছে অবিশুদ্ধ, একটা হয় ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, একটা এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিক মানে হচ্ছে তারা বিশুদ্ধ, মানে সিলিকন, জার্মেনিয়াম এগুলো। এক্সট্রিনজিক মানে হচ্ছে আমাদের অবিশুদ্ধ, অর্থাৎ ওখানে অন্য কিছু ডোপিং করা হয়েছে। তাহলে আমরা অশুদ্ধ কেন করব? কারণ আমাদের বেশি পরিমাণে যাতে কারেন্ট বহন করতে পারে। এক্সট্রা দেখো ইলেকট্রন তো চলে আসছে, তাহলে আগে তো যত নয় কারেন্ট ভালোভাবে নিয়ে যেত, এখন বেশি ভালোভাবে নিয়ে যাবে। এটা তেমন পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে পজিটিভলি চার্জ তত ভালোভাবে নিয়ে যাবে।
ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের পুরো পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টরের উদাহরণ। এবার আসছি আমরা সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে। ডায়োড কি জিনিস বা জাংশন ডায়োড কি জিনিস? পিএন জাংশন ডায়োড মানে হচ্ছে একটা আমাদের কাছে সেমিকন্ডাক্টর নেওয়া রয়েছে, ধরে নাও কি রয়েছে আমাদের কাছে? আমাদের কাছে একটা পিএন জাংশন রয়েছে সেমিকন্ডাক্টর, এবং এখানে কি করা হয়েছে? এখানে তোমার করা হয়েছে যে জিনিসটা, সেই জিনিসটাকে আমরা বলবো যে এই সেমিকন্ডাক্টরে দুটো ভাগ করা রয়েছে। কি করা রয়েছে? দুটো ভাগ করা রয়েছে। এবার দুটো ভাগের মধ্যে দুটো জিনিস আছে। একদিকটাতে আমি দেখতে পাচ্ছি সেমিকন্ডাক্টরে পি টাইপ ডোপ করা হয়েছে, একদিকটাতে আমাদের এন টাইপ ডোপ করা হয়েছে। কি বোঝা গেল? একদিকটাতে কি হয়েছে? এমন একটা সেমিকন্ডাক্টর ডোপ করা হলো যেটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ এখানে সংখ্যা গুরুবাহককে হোল, ঠিক কিনা ভালো করে বুঝবে। পি টাইপ সেমিকন্ডাক্টর এখানে ডোপ করা হয়েছে, পি টাইপ এখানে, অর্থাৎ গ্রুপ কত? গ্রুপ 3 মৌল এখানে ডোপ করা হয়েছে। তাহলে এখানে সংখ্যা গুরুবাহককে, সংখ্যা গুরু মিন্স ম্যাক্সিমাম কে রয়েছে? এখানে ম্যাক্সিমাম তো আমার হোল রয়েছে। আচ্ছা, এন টাইপের ক্ষেত্রে ম্যাক্সিমাম কে রয়েছে? আমার ইলেকট্রন রয়েছে স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গাটাতে পি টাইপের যদি আমি দেখতাম, পি টাইপের যেরকম হোল রয়েছে, কিছু কিছু তো ইলেকট্রনও রয়েছে এখানে, যেগুলোকে আমরা বলবো সংখ্যা লঘু ইলেকট্রন। এটা সংখ্যা গুরুবাহক, আর এখানে মাঝে মাঝে অল্প সংখ্যক কিছু সংখ্যা লঘু ইলেকট্রন রয়েছে। এবং এই জায়গাটাতে এনটা হচ্ছে আমাদের সংখ্যা গুরু, কিন্তু সংখ্যা লঘুও কিছু হোল আমাদের বর্তমান, সংখ্যা লঘু কিছু হোল বর্তমান থাকে। এবার এই গেল পিএন জাংশন ডায়োড। এবার তুমি একটা জিনিস ভাবো, এখানে ম্যাক্সিমামটা হচ্ছে আমাদের কি? সংখ্যা গুরুবাহক হোল, এখানে সংখ্যা গুরুবাহককে ইলেকট্রন, তাহলে তাদের মধ্যে কিছু একটা রিকম্বিনেশন হবে না? কি হবে? কি স্যার বললেন? রিকম্বিনেশন বললাম, কথাটার অর্থ হচ্ছে রিকম্বিনেশন। অর্থাৎ আমি বলতে পারি যে স্যার এই জায়গাটাতে দুটো জাংশন কি আলাদা হয়ে যাবে না? কি বললেন স্যার? স্যার এখানে ছিল হোল, এই জায়গাগুলোতে হোল ছিল, আর এই জায়গায় ডান দিকে আমাদের ছিল ইলেকট্রন। কি ছিল? ইলেকট্রন। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ চার্জ একসাথে এই জায়গাটাতে অবস্থান করবে না, এটা তো আকর্ষণ করবে। কাছাকাছি যারা রয়েছে তারা একে অপরকে রিকম্বিনেশন করে দেবে, আকর্ষণ করবে। হোলগুলো দেখা যাবে যে আকর্ষণ করে এইদিকে, ইলেকট্রনগুলো এইদিকে চলে এসছে, হোলগুলো এদিকে, ইলেকট্রনগুলো কোন দিকে চলে এসছে? ইলেকট্রনগুলো আমাদের এদিকে চলে এসছে, দিয়ে এরা একে অপরকে কি করে দেবে? রিকম্বিনেশন করে যাবে, একে অপরের সাথে, একে অপরের সাথে আবদ্ধ হয়ে যাবে, রিকম্বিনেশন করে যাবে। এবং এই যে রিজিয়ানটা, এখানে একটা বিভব প্রাচীরের উৎপত্তি হয়, তাকে বলে ডিপ্লিশন রিজিয়ান বা বিভব প্রাচীর। কি বলে এই জায়গাটাকে? ডিপ্লিশন রিজিয়ন বা বিভব প্রাচীর। এই জায়গাটাতে বলা হয় আমার বিভব প্রাচীর হয়েছে। এবং সেমিকন্ডাক্টরটাকে যদি আমি দেখতে বলি, তাহলে সেটা এরকম একটা দেখতে হয়, এইরকম দেখতে। এটাকে বলে এদিকটা পি থাকে আর এদিকটা এন থাকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এবং এই ডায়োডের একটা খাসিয়ত রয়েছে। কীরকম খাসিয়ত? যদি আমার এই দিক থেকে এই দিকে কারেন্ট যায়, তাহলে আমরা বলবো ডায়োডটা ওপেন রয়েছে। এবং একটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, একটা আইডিয়াল, ঠিক আছে মনে রাখবে, একটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এইদিকে এইদিকে কারেন্ট গেলে, অর্থাৎ পি থেকে এন দিকে কারেন্ট গেলে কারেন্ট যায়, এবং উল্টো দিকে যদি কারেন্ট আসে তাহলে কিন্তু এর কারেন্ট কিছু যায় না, কারেন্টটা শূন্য হয়। এটা আমি আসবো, কেন হয় না হয় সব আসবো। দেখো, এটা গেল আমাদের সেমিকন্ডাক্টর ডায়োড, অর্থাৎ পিএন জাংশন ডায়োড নিয়ে। এবার আসি আমি এই পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে বায়াসিং করা। বায়াসিং কথার অর্থ হচ্ছে যে সেখানে আমি কি করলাম, সেই জায়গাটাতে আমি একটা ব্যাটারিকে যুক্ত করে দিলাম। এবার সেই বায়াসিংটা পজিটিভ বায়াসিং হতে পারে, সেই বায়াসিংটা রিভার্স বায়াসিং হতে পারে, ফরওয়ার্ড রিভার্স যে কোনো হতে পারে একটা। যদি আমি ফরওয়ার্ড বায়াস একটা দেখি, ভালো করে বোঝো, যদি ফরওয়ার্ড বায়াস একটা দেখা যায়, ফরওয়ার্ড বায়াস কথার অর্থ কি? যে যেটা যে আধানযুক্ত তাকে সেটাই দাও, অর্থাৎ যেটা পজিটিভ তাকে পজিটিভ দাও, যেটা নেগেটিভ সেটাকে নেগেটিভ দাও। পজিটিভ প্রান্তটাকে আমরা কি দিচ্ছি? পি এর সাথে, নেগেটিভ প্রান্তটাকে আমরা এন এর সাথে যুক্ত করেছি, এটাকে বলবো ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ এইদিকে তো পি অর্থাৎ পজিটিভলি হোলগুলো ছিল, এখানে নেগেটিভলি ইলেকট্রন, তাকে কি করেছি আমি? একে অপরকে বিকর্ষণ করে একসাথে কি হচ্ছে? রিকম্বাইন করেছে। এখানে ঘটনাটা কি ঘটবে? আমি যদি দেখাতে চাই যে এখানে ঘটনাটা এটা ঘটবে যে স্যার যখন আমি রিকম্বিনেশন করছি একসাথে, যখন আমি তাকে কি দিচ্ছি, যখন আমি তাকে বাইরে থেকে একটা ভোল্টেজ দিচ্ছি, তখন কি হবে? বাইরে থেকে আমি কি করেছি? তাকে একটা ভোল্টেজ দিয়েছি, অর্থাৎ আমি একটা ফরওয়ার্ড বায়াসকে যুক্ত করেছি, নেগেটিভকে নেগেটিভ, পজিটিভকে পজিটিভ করেছি। তখন স্যার এই দিকটা পি টাইপ ছিল, এই দিকটা স্যার এন টাইপ ছিল। পিকে দেখুন পজিটিভ, এনকে নেগেটিভ দিয়েছি। তাহলে স্যার এখানে যে পজিটিভলি চার্জওয়ালা হোলগুলো ছিল এবং এখানে যে নেগেটিভলি চার্জওয়ালা ইলেকট্রনগুলো ছিল, সেগুলো কি করবে? একে অপরের কাছাকাছি আসবে, এবং এই জায়গাটা ডিপ্লেশন রিজিয়নটা দেখা যাবে যে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। ডিপ্লেশন রিজিয়ন কি হবে? ধীরে ধীরে ছোট হয়ে যাবে, কারণ অবভিয়াসলি এ কাছাকাছি আসতে চাইবে, এখানে কাছাকাছি আসতে চাইবে, তাহলে ডিপ্লেশন রিজিয়ন কি করবে? ছোট হয়ে যাবে।
এখানে সংখ্যাগুরু বাহক, এখানে সংখ্যাগুরু বাহক, এবং ডিপ্লেশন রিজনের ভ্যালুটা কী হবে, ধীরে ধীরে কমতে থাকবে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। বোঝা গেল? এবং একটা সময় কি হবে, একটা সময় এটা মিশে যাবে, একটা সময় এটা মিশে গিয়ে কারেন্ট এদিক থেকে এদিকে চলাচল করবে যতক্ষণ না বিভব প্রাচীরটা শূন্য হচ্ছে। তুমি ভাবো একটা দেয়াল রয়েছে, দেয়ালটাকে ভাঙতে শুরু করছো, এই দিক থেকে একজন, এই দিক থেকে একজন, যতক্ষণ না পুরোটা ভেঙে যাচ্ছে এই দিক থেকে ওই দিক থেকে আসতে পারবে না। তাহলে তোমরা কি করছো, এখানে বাইরে থেকে ভোল্টেজটা দিয়ে যখন ভোল্টেজ দিচ্ছ তখন কি দেখা যাচ্ছে, ভোল্টেজ বাড়াচ্ছ, ডিপ্লেশন রিজনটা ধীরে ধীরে ছোটো হচ্ছে, এবং ছোটো হয়ে হয়ে একটা সময় কি দেখা যাচ্ছে, একটা সময় এরকম দেখা যাচ্ছে যে আমাদের কারেন্টটা পরিবহন হচ্ছে। তাহলে ফরওয়ার্ড বায়াসের আমি যদি লেখচিত্র আঁকতে চাই ভি এর সাথে আই এর, আমার কীরকম লেখচিত্র হবে, এদিকে ভি এদিকে আই। আমি কি দেখব, আমি দেখব যে প্রথমে যখন ভোল্টেজটা শূন্য, অর্থাৎ যে ভোল্টেজটা আমি বাইরে থেকে দিচ্ছি ভি সেটা শূন্য, কোনো কারেন্ট নেই, তারপর ভোল্টেজ বাড়াচ্ছি শূন্য থেকে 1 2 3 4 বাড়াচ্ছি, ডিপ্লেশন রিজন ছোট হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 পর্যন্ত কিছু হলো, যখন 6 গেল তখন দেখা যাচ্ছে কারেন্ট কিছুটা প্রবাহিত হলো, অর্থাৎ এই জায়গা পর্যন্ত আমার কি হবে, শূন্য হবে, কোনো কারেন্ট নেই, এবং এই জায়গা থেকে কারেন্ট যত ভোল্টেজ বাড়াবো ধীরে ধীরে বাড়তে থাকবে। এই তো, এই গেল ফরওয়ার্ড বায়াসের আমাদের লেখচিত্র। এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস লেখচিত্র, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসের লেখচিত্র। এবং আমি যদি রিভার্স বায়াস দেখতে চাই, স্যার কি দেখবো, এবার আমি স্যার রিভার্স বায়াসটা যদি দেখতে চাই তাহলে সেখানে কি ধরনের ঘটনা ঘটবে, দেখা যাক সেখানে কি ধরনের ঘটনা ঘটে। স্যার এরকম একটা আমাদের কাছে সেমিকন্ডাক্টর রয়েছে, সেমিকন্ডাক্টরটা স্যার কি করা হয়েছে, আমাকে রিভার্স বায়াসে যুক্ত করা হয়েছে, অর্থাৎ পিকে দিয়েছি আমি নেগেটিভ আর এনকে দিয়েছি আমি পজিটিভ, দিয়ে স্যার ব্যাটারির সাথে যুক্ত করে দিচ্ছি। নাও এবার বোঝো ঠেলা, এদিকটা পি ছিল এসকে নেগেটিভে করেছে, এদিকটা এন ছিল একে কি করেছে, পজিটিভে করেছে। এবার যে ডিপ্লেশনের রিজনটা ছিল তোমাদের কি মনে হয় কি হবে, এখানে তো হোল ছিল, সংখ্যাগুরু হোল ছিল, সংখ্যাগুরু বাহকগুলো কি ছিল আমাদের, হোল ছিল স্যার। এদিকটাতে স্যার ওই দিকটাতে কি করলেন, এদিকটাতে তো ইলেকট্রন ছিল, এই এন টাইপের সংখ্যাগুরু কে, এন টাইপের সংখ্যাগুরু আমাদের ইলেকট্রন, স্যার ইলেকট্রন 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 ছিল। এবার পজিটিভলি চার্জগুলো কি করবে, এখানে ব্যাটারি নেগেটিভ প্রান্ত আকর্ষণ করবে এবং নেগেটিভকে পজিটিভ প্রান্ত আকর্ষণ করবে, অর্থাৎ ধীরে ধীরে দেখা যাবে এই ডিপ্লেশন রিজিয়নটা বাড়তে শুরু করছে। যদি বাড়তে শুরু করে তখন ডিপ্লেশন রিজিয়ন আর এটা থাকবে না, ডিপ্লেশন রিজিয়ন কি হবে, ধীরে ধীরে এতটা বাড়বে, তারপর আবার কি করবে, আরও থেমে থাকবে না, যত ভোল্টেজ বাড়াবো তত ডিপ্লেশন রিজিয়ন বাড়তে বাড়তে একবারে পুরো সেমিকন্ডাক্টর জুড়ে হয়ে যাবে ডিপ্লেশন রিজিয়ন, এবং কি দেখা যাবে যে পুরোটাই যেন একটা ডিপ্লেশন রিজিয়ন হয়ে গেছে। তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে তো আমাদের কোনো কারেন্ট যাওয়া উচিতই নয়। আমি বলবো যে না স্যার একটুখানি ভুল হচ্ছে আপনার, একটু তো কারেন্ট যাচ্ছে কিছুটা। তোমরা বলবে যে স্যার কি বলছেন, এখানে তো কোনো কারেন্টই যাচ্ছে না, কিভাবে হচ্ছে এটা। তাহলে দেখো কি হচ্ছে জিনিসটা, এইদিকে আমাদের পজিটিভলি ভি এবং আয়ের মধ্যে আমি গ্রাফটা দেখতে চাইছি, যে ভি বাড়ালে কি হয়, আয় বাড়ালে কি হয়, সব দেখতে চাইছি। পজিটিভটা অর্থাৎ পি টাইপের পজিটিভগুলো টেনে নিয়েছে, এন টাইপের নেগেটিভগুলো সবকেটাকে টেনে নিয়ে এরকম চলে এসেছে। কিন্তু একটা জিনিস একটুখানি ভাবো তো, একটুখানি ভেবে দেখো যে স্যার একটা কথা আপনি তো বলেছিলেন যখন পড়িয়েছিলেন একবার প্রথমবার, তখন আমি কি বলেছিলাম যে পি টাইপের সংখ্যালঘু বাহক কে ছিল, ইলেকট্রন ছিল না, মানে সবই হোল ছিল ঠিকই, কিন্তু তার মাঝখানে অল্প সংখ্যক কিছু সংখ্যালঘু বাহক ইলেকট্রন ছিল। আবার এন টাইপের ইলেকট্রন ছিল ঠিকই, কিন্তু এইখানেই খুব সংখ্যাগুরু বাহক খুব অল্প কিছুটা তোমার হোল ছিল। তাহলে এখানে হোল আর ইলেকট্রনগুলোকে টেনে নিয়েছে ঠিকই, বাট সংখ্যা গুরু বাহকগুলো চলে গেলেও হালকা কিছু সংখ্যা লঘু বাহক থেকেই যাবে, কিছু সংখ্যা লঘু বাহক থেকেই যাবে। সংখ্যা গুরুগুলো সব চলে গেছে ব্যাটারিতে, কিন্তু সংখ্যা লঘু বাহক তো কিছু রয়েছে। এ হচ্ছে সাঙ্গপাঙ্গগুলো, পুরো মেন লিডারগুলোকে অ্যারেস্ট করে নিয়েছে, এবং এই সাঙ্গপাঙ্গগুলো এখন রয়েছে, এরা কিছুটা গ্যাংটাকে চালনা করবে। গ্যাংটাকে কিভাবে চালনা করবে, নেগেটিভ প্রান্ত দেখো এই সংখ্যালঘু ইলেকট্রনগুলোকে এদিকে ঠেলবে এবং হোলগুলোকে এদিকে ঠেলবে, অর্থাৎ খুব অল্প পরিমাণে মাইক্রো অ্যাম্পিয়ারে কিছুটা মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট এদিক থেকে এদিকে আসবে। তাহলে আমরা যদি দেখতে চাই যে ভি আর আয়ের গ্রাফটা রিভার্স বায়াসে কীরকম হবে, অর্থাৎ এদিকে পজিটিভ ভি এদিকে নেগেটিভ, আমি নেগেটিভটা দিয়েছি, কি দেখা যাবে যে এরকমভাবে খুব অল্প পরিমাণে কিছু কারেন্ট আমার প্রবাহিত হচ্ছে। এবং স্যার এখানে আরেকটা টুইস্ট রয়েছে, হালকা একটা টুইস্ট রয়েছে। যদি স্যার এতটুকুই হবে, ওর বেশি না, এই এতটুকুই তোমার ভিটা যতই বাড়ায় কারেন্ট আর বাড়বে না, এই ভি এর মানটা যত নেগেটিভ বাড়াতে থাকি কারেন্টের মানটা বাড়বে না। কেন বাড়বে না, কারণ রিভার্স বায়াসে আমার আধা নিয়েছে, এইটুকু বাড়াবো কোথা থেকে, কিন্তু রিভার্স বায়াসে চলছে এগুলো, ঠিক আছে, আমি ব্যাটারি থেকেও তো কিছু দিচ্ছি না তাকে, রিভার্স বায়াসে চলছে যা চলছে। এবার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে একটা জিনিস রয়েছে বা একটা মজার জিনিস রয়েছে, যে মজার জিনিসটা হচ্ছে এটা, যদি
ভোল্টেজটা একটা ম্যাক্সিমাম মানের থেকে বেশি হয়ে যায়, তুমি ভোল্টেজ দিচ্ছ অনেকক্ষণ ধরে দিয়ে যাচ্ছ, তাহলে কতক্ষণ আর এই কেলাসটা ঠিক থাকবে, কতক্ষণ ধরে আর সহ্য করবে? যখন তুমি প্রচুর ভোল্টেজ দিচ্ছ কেলাস তো ভেঙে যাবে, এবং কেলাস ভেঙে গিয়ে তুমি দেখতে পাবে যে স্যার কেলাসটা ভেঙে গেল, এবং কেলাসটা ভেঙে গিয়ে আমাদের যে কারেন্টের মানটা ছিল সেটা স্যার হুড়মুড়িয়ে প্রচুর বেশি হয়ে গেল। অর্থাৎ একটা সময় পর যদি ভোল্টেজ আরও বাড়াতে হুড়মুড়িয়ে কী দেখা যাবে, কারেন্টটা একবারে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এই ভোল্টেজটা তুমি বাড়াচ্ছ, -10 পর্যন্ত ঠিক ছিল, -10 পর্যন্ত ঠিক ছিল, যেই তুমি 11 ভোল্টেজ করলে যে কটা কেলাস ছিল সেমিকন্ডাক্টরের মধ্যে সব বাস্ট করে গেলো, ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে কারেন্ট দিয়ে দিল। এই জায়গাটাকে বা এই ভেঙে যাওয়াটাকে বলা হয় জেনার ব্রেকডাউন। এই ভেঙে যাওয়াটাকে কি বলে আমাদের, এটাকে বলে জেনার ব্রেকডাউন, এটাকে বলা হয় জেনার ব্রেকডাউন ঘটেছে, অর্থাৎ জেনার ভেঙে গেছে, জেনার ভঞ্জক হয়ে গেছে, অনেক কিছু নাম আছে। ঠিক আছে, এই গেল রিভার্স বায়াস আমাদের পিএন জাংশন ডায়োড। আচ্ছা, এখানে একটা আমাদের কোয়েশ্চেন্স এসছে, কোয়েশ্চেন্সটা কি বলেছে দেখো, এ সিলিকন অ্যান্ড এ জার্মেনিয়াম ডায়োড হ্যাজ আইডেন্টিক্যাল ফিজিক্যাল ডাইমেনশন। ঠিক আছে, মানে দেখতে একই, দুজনে কোনো চওড়া কেউ কম বেশি এরকম কিছু নেই। দ্য ব্যান্ড গ্যাপ ইন সিলিকন ইজ লার্জার দ্যান দ্যাট জার্মেনিয়াম। জার্মেনিয়ামের থেকে সিলিকনের ব্যান্ড গ্যাপ বেশি। ব্যান্ড গ্যাপ মানে কোনটা? ব্যান্ড গ্যাপ মানে এই যে মাঝখানেরটা, ও সরি, আমি ডিপ্লেশন রিজন দেখাচ্ছি, ডিপ্লেশন রিজন না, ব্যান্ড গ্যাপ বলেছে। ব্যান্ড গ্যাপ মানে হচ্ছে এই এর কথা বলতে চাইছে, যে এই ভ্যালেন্স ব্যান্ডের সাথে কন্ডাকশন ব্যান্ড, এই যে ব্যান্ড গ্যাপের কথা বলতে চাইছে। এই ব্যান্ড গ্যাপটা হচ্ছে সিলিকনের একটু বেশি জার্মেনিয়ামের থেকে, এটা যদি সিলিকন হয় জার্মেনিয়ামের এটা হবে আর কি, এটা বলতে চেয়েছে। এবং কি বলেছে, অ্যান আইডেন্টিক্যাল রিভার্স বায়াস ইজ অ্যাপ্লাইড। আচ্ছা, এবার কি করেছে, একটা রিভার্স বায়াসকে ফেলা হয়েছে। তাহলে আমাদের কি দেখা যাবে যদি রিভার্স বায়াস দেওয়া হয়? প্রথম কথা হচ্ছে কারেন্টের রিভার্স কারেন্ট জার্মেনিয়ামের বেশি হবে না সিলিকনের বেশি হবে? দ্বিতীয়টা বলছে রিভার্স কারেন্ট সিলিকনের বেশি হবে জার্মেনিয়ামের থেকে। রিভার্স কারেন্ট ইজ আইডেন্টিক্যাল ইন দ্য টু ডায়োডস। ভালো করে বুঝবি একটা জিনিস, যখন রিভার্স বায়াস বলাই হচ্ছে তখন বলাই হচ্ছে যে সেখানে সংখ্যালঘু বাহকগুলো নিয়ে যাবে, খুব অল্প পরিমাণে কারেন্ট তারা নিয়ে যাচ্ছে। এবার যদি খুব অল্প পরিমাণে কারেন্ট তারা নিয়ে যায়, অর্থাৎ তাদের কাছে বাহক যতটুকু ছিল রিভার্স বায়াসে বায়াস ততটুকুই রয়েছে, মানে আইডেন্টিক্যাল চার্জ ততটুকুই রয়েছে। এবং তার ফলে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে কারেন্টের মধ্যে কোনো ডিফারেন্সই আসবে না, কারণ কি? কারণ তাদের সর্ববৃহৎ কক্ষপথে 4টে করে ইলেকট্রন রয়েছে, 4টে থাকার কথা 4টেই আছে, কারো বেশি কারো কম হেনতন এসব কিছু ঝামেলার এখানের মধ্যে নেই। ঠিক আছে, তাহলে তোমার এটা হয়ে গেল। এবং রিভার্স বায়াসে আমি জানি ফরওয়ার্ড বায়াস হলে তবু ব্যাটারি থেকে কিছুটা এসে আমার কারেন্টটা নিয়ে যেত, কিন্তু রিভার্স বায়াসে যতটুকু রয়েছে ততটুকুই নিয়ে যাবে ভিতরে, বাইরে আর যতই বাড়ি যে আমি একটা সময় পর সে আর বাড়বে না, পরে আবার জেনার ভেঙে যাবে, আবার সেসব হতে পারে পরে। চলো এবার আমরা আসি ডায়োড অ্যাজ এ রেকটিফায়ার। ডায়োড কীভাবে একটা রেকটিফায়ার হিসাবে কাজ করে সেটাকে দেখে নেওয়া যাক। এখানে ধরো আমাদের কাছে একটা এসি ভোল্টেজ কাজ করছে। এসি ভোল্টেজ তোমরা জানো একটা সময় পর একটা পজিটিভ থাকে, কিছু সময় পর সেটাকে ভেঙে নেগেটিভের দিকে যায়, আবার পজিটিভ থাকে, আবার নেগেটিভ থাকে, আবার পজিটিভ থাকে। এই হচ্ছে এটাকে এসি ভোল্টেজকে দেওয়া হয়েছে। যদি আমরা একটা ডায়োডকে এমনভাবে পুশ করি এবং এই জায়গাটাতে আমরা কি পাবো, এই জায়গাটাতে আমরা আউটপুটকে পাবো, এখানে আউটপুট ভোল্টেজকে পাবো। তোমরা একটা জিনিস ভাবো, যখন পজিটিভ সাইকেলটা যাচ্ছে, ধরে নাও এই দিকটা পজিটিভ সাইকেল, এদিকটা নেগেটিভ সাইকেল, কোনো এক মুহূর্তে আবার চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ পর, কিন্তু কোনো এক মুহূর্তে যদি পজিটিভ হয় তাহলে এই সাইকেল দিয়ে কারেন্টটা একবারে লোডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে একবার আমি এটা পেলাম, মানে কম থেকে বেশিটা এটা পেলাম একটা। এবার যখন রিভার্স অর্থাৎ এই নেগেটিভ সাইকেলটা যখন চলবে, অর্থাৎ কারেন্টের দিকটা চেঞ্জ হয়ে গেছে। এবার কারেন্টের দিকটা কোন দিকে হয়ে যাবে, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটাই তো এসি কারেন্ট, এটাই তো পড়েছিলাম। তারপর কি হবে, আমাদের কারেন্টের দিকটা চেঞ্জ হয়ে গেছে, যখন এই দিক থেকে এই দিকে চেঞ্জ হয়ে যাবে তখন ভালো করে বোঝো এটা আইডেল ডায়োড, বলেছিলাম না? একটা ডায়োডের উল্টো দিকে গেলে রিভার্স বায়াসে কোনো কারেন্ট যায় না, অর্থাৎ নেগেটিভ সাইকেলে কোনো কারেন্টই যাবে না, এই জায়গাটা ফাঁকা থাকবে। আবার পজিটিভ সাইকেল যখন আবার যাবে নেগেটিভ সাইকেলে আবার আটকে দেবে। দেখো এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয় এটাকে কি বলা হয়, এটাকে হাফ ওয়েভ, কারণ হাফ ওয়েভকে রেকটিফাই করতে পারছে, অর্ধেকটা ওয়েভকে সে রেকটিফাই করতে পারছে আর করতে পারছে না। এটাকে কি বলবো আমরা, হাফ ওয়েভ রেকটিফায়ার, এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার, যে অর্ধেকটা ওয়েভকে রেকটিফাই করছে। এবার ফুল ওয়েভ রেকটিফায়ার তাহলে কেমন দেখতে হবে স্যার? ফুল ওয়েভ রেকটিফায়ারের নিচে একটা চিত্র দেওয়া রয়েছে, ভালো করে একটুখানি দেখে নিন। ফুল ওয়েভ রেকটিফায়ার একটা চিত্র রয়েছে, সেই চিত্রটাতে আমরা এটা দেখতে পাচ্ছি যে দুটো সাইকেল, মানে সাইন ওয়েভ যেভাবে চলে আর কি, পজিটিভ একটা সাইকেল নেগেটিভ একটা সাইকেল। পজিটিভ সাইকেলটা ধরে নাও এদিক থেকে এদিকে, এটা কি জানিস, এটাকে ট্রান্সফরমার বলে, এটা আমরা আগে পড়েছিলাম। এই ট্রান্সফরমারের থ্রু দিয়ে এখানে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স এইভাবে কাটে একবার, পরে রিভার্সে কাটে, এইসব জিনিসগুলো ঘটে। এবং তার ফলে এই ট্রান্সফরমারের মধ্যে দিয়ে একবার এই দিক থেকে এইদিকে কারেন্ট ফ্লো হবে, মানে কোনো এক মুহূর্তে, তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যেতে যেতে সব কারেন্টটা এটার মধ্যে দিয়ে চলে আসবে। কারণ কি, ভালো করে দেখো, এই ডায়োডটা তো বন্ধ,
এদিক দিয়ে কারেন্ট গেল, এদিক দিয়ে যেতে গিয়ে এটা তো বন্ধ সব, তাহলে সমস্ত কারেন্ট এটার মধ্যে দিয়ে চলে যাবে একটা মুহূর্তে। অর্থাৎ কী দেখা গেল যে এটা লোড রোধ RL, এই দু প্রান্তে আমাকে বের করতে হবে কারেন্ট বা ভোল্টেজটাকে, সেটা আমি দেখছি পজিটিভ সাইকেলের জন্য কমপ্লিট হলো। নেগেটিভ সাইকেলটা যখন হচ্ছে, অর্থাৎ এই দিক থেকে এইদিকে যখন কারেন্ট আসার পালা হচ্ছে, তখন এ তো কারেন্ট নিয়ে যাচ্ছে কিন্তু এ নিয়ে যেতে পারবে না, অর্থাৎ এর জন্য এইদিকে কারেন্ট হবে, একই দিকে কারেন্ট হলো। এটাকে দেখো তোমরা ফুল ওয়েভ রেকটিফাই করে নিতে পারলে, এই জন্য এটাকে কি বলা হয়, ফুল ওয়েভ রেকটিফায়ার। দুটোর মধ্যে ডিফারেন্স কি, একটা ছেড়ে ছেড়ে করছিল, একটা গোটা গোটা করবে, এটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার, এটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। একটুখানি দেখো, এবার আমরা আসি পরের জায়গাটাতে, চলো। আচ্ছা, আমাদের কাছে এবার বেশ কিছু সেমিকন্ডাক্টর ডায়োড রয়েছে এবং সেই ডায়োডগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে কাজ করে সেগুলো আমাদেরকে দেখতে হবে। সবার প্রথম দেখো, আমাদের কিছু রয়েছে এলইডি বা লাইট এমিটিং ডায়োড। এগুলো তোমরা বাড়িতে সচরাচর ইউজই করে থাকো, মানে এলইডি লাইট এমিটিং ডায়োড, অর্থাৎ এমন একটা ডায়োড যেখান থেকে লাইট এমিট করে। এখন প্রায় ম্যাক্সিমাম বাল্বগুলো লাইট এমিটিং ডায়োড হিসাবে ইউজ করা হয়। আগেকার দিনে যেগুলো দেখা যেত যে একটা বাল্ব থাকতো, তার ভেতরে একটা ফিলামেন্ট থাকতো এবং সেটা গুঁজে দিলে লাল কালারের একটা আলো জ্বলতো, কিন্তু এখন করে ম্যাক্সিমাম ডায়োডগুলো দেখা যায় যে সাদা কালারের আলো দিচ্ছে এবং বাড়িতে এটা বেশি ইউজ করা হয় কারণ এটা ইলেকট্রিসিটি অনেক বাঁচায়, আগেরটাতে ইলেকট্রিসিটি অনেকটা নষ্ট হতো। এবার লাইট এমিটিং ডায়োড কীভাবে কাজ করে বা এলইডি একটা কীভাবে কাজ করে দেখা যাক। একটা এলইডিকে সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখা হয়। কিসে রাখা হয়? ফরওয়ার্ড বায়াসে সবসময় রাখা হয়। এবার ধরো একটা পিএন জাংশন ডায়োড রয়েছে। একটা পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে দুটো পি টাইপ এবং এন টাইপকে যদি আমরা একটা ফরওয়ার্ড বায়াসে রেখে দিই, তাহলে আমরা জানি যে ডিপ্লেশন রিজনের কী হয়, ডেপথটা কমতে থাকে এবং ডিপ্লেশন রিজনের যখন ডেপথটা কমতে থাকছে সেখানে কি ঘটনা ঘটছে, এই জায়গাটাতে অর্থাৎ যে জায়গাটা থেকে আমাদের ডিপ্লেশন রিজনটা শুরু, ধরে নাও এখান থেকে শুরু ছিল, এবার এখানের এন টাইপ এবং পি টাইপগুলো একে অপরের কাছাকাছি আসতে শুরু করে এবং একে অপরের কাছাকাছি এসে তারা কি করে, একে অপরকে নষ্ট করে দেয়, নষ্টই বলা যায় এক পক্ষে, রিকম্বিনেশন ঘটে যায়। কারণ এখান থেকে আবার ব্যাটারি থেকে ঢুকছে দুটো, পজিটিভকে পজিটিভ, নেগেটিভকে নেগেটিভ ঢুকছে, তারা একসাথে রিকম্বিনেশন হচ্ছে। রিকম্বিনেশন হওয়ার ফলে যে শক্তিটা রয়েছে সেটা তারা ফোটনস আকারে বের করে দিচ্ছে এবং এই ফোটনসটাই আমরা আমাদের চোখে মেবি দেখতে পাচ্ছি, কোনো সময় দেখতে পাই না। রিমোটের ক্ষেত্রে সেটা দেখতে পাই না, আমরা যে সমস্ত আলো জ্বালাচ্ছি, বাল্ব জ্বালাচ্ছি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পাই। এখানে এক্সট্রা কিছু সূত্র টুত্র কিছুই নেই এরকম। এবং এর যদি আমি চিত্রগুলো দেখতে চাই, অর্থাৎ ভিআই লেখচিত্র দেখতে চাই, সেটা আমরা এরকমই দেখবো। কি দেখবো? যে একটা ফরওয়ার্ড বায়াসে যেরকম চলে, ফরওয়ার্ড বায়াসে এটাই চলে না যে কিছুক্ষণ পর থেকে আমাদের কারেন্ট বেরোয়। এবার এটা বিভিন্ন কালারের ক্ষেত্রে বা বিভিন্ন কালার পাওয়ার ক্ষেত্রে আলাদা আলাদা এটা হতে পারে। এটা হলো এলইডি। এবার আছে আমাদের এলইডির জন্য কি কি প্রায় আমাদের ইউজ করা হয়। তোমরা এটা দেখে রাখবে যে আমাদের চোখে দেখার জন্য গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড ইউজ করা হয়, অর্থাৎ দৃশ্যমান আলো বের করার জন্য যে ডায়োডটাকে আমরা ইউজ করি সেই ডায়োডটা কী হতে হয়, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড ডায়োড আমাদের ইউজ করতে হয়। এবং ইনফ্রারেডের জন্য গ্যালিয়াম আর্সেনাইড এই সমস্তগুলো আমাদের করতে হয়। আলট্রাভায়োলেটের জন্য এটা অ্যালুমিনিয়াম, গ্যালিনিয়াম নাইট্রাইট এগুলোকে ইউজ করা সাধারণত হয়ে থাকে। এবার আসছি আমরা ফটোডায়োড। ফটোডায়োড হচ্ছে ঠিক উল্টোটা, এলইডির ঠিক উল্টোটা হচ্ছে ফটোডায়োড। এলইডি কী করছিল, যে তারা ব্যাটারি যুক্ত করে দিলে আলো বার করছিল, এখন ফটোডায়োড কী করবে, তুমি তাকে আলো দাও সে কারেন্ট বার করবে, এই হচ্ছে তার কাজ। এবং কারেন্ট বার করবে মানে এই না, এটা তাহলে সোলার সেল হয়ে যেত। সোলার সেলের সাথে এটার একটু ডিফারেন্স আছে, এর ওপরে আলো পড়লে সেই যে কারেন্টটা বের করবে সেটা নির্দিষ্ট মানের কারেন্ট বের করবে শুধুমাত্র ইনফরমেশনটাকে পৌঁছানোর জন্য। আমি একটা উদাহরণ দিই, যখন তোমরা একটা মলে যাও, মলে যাওয়ার সাথে সাথে দেখা যায় যে সামনের গেটটা খুলে গেল, অটোমেটিক ডোর সিস্টেম। অথবা তোমরা ভালো ভালো মলেতে বা জায়গাতে গেলে তোমরা দেখতে পাবে যে ট্যাপের নিচে যদি হাতটা রাখো সেটা অটোমেটিক্যালি জল বেরোতে শুরু করে। এটা কীভাবে হয়, ওখানে একটা সেন্সার থাকে, সেই সেন্সারটা কী করে, সেই সেন্সারটা সেন্স করে নেয় যে ওখানে একটা আলোর বিরতি ঘটেছে বা কোনো একটা জিনিস এই আলোটাকে ডিস্টার্ব করেছে ওই জায়গাটাতে, এবং সে বুঝে যায় যে এখানে কেউ হাত দিতে আসছে বা কিছু একটা হয়েছে, সে সার্কিটটাকে কেটে দেয় এবং আমরা দেখতে পাই। কীভাবে একটুখানি আসা যাক। ফটোডায়োড রিভার্স বায়াসে কাজ করে। ফটোডায়োড কিসে কাজ করে, আবারও বলছিলাম যে এটা রিভার্সে কাজ করে। ফটোডায়োড একটি রিভার্স বায়াসে কাজ করে এবং রিভার্স বায়াসে কাজ যখন করে আমরা দেখতে পাই যে পি টাইপ এন টাইপ দুটো রয়েছে এখানে। এবার যখন তোমাদের রিভার্স বায়াসে কাজ করে তখন আমরা দেখতে পাই যে ডিপ্লেশন রিজনটা কি হয়, তার মধ্যে বাড়তে থাকে। ডিপ্লেশন রিজন যদি বাড়তে থাকে, তুমি ভাবো যে এখানে একটা আলো এসে পড়লো, যদি একটা আলো এসে পড়ে, এই যে রিকম্বিনেশনটা হয়েছিল যদি রিকম্বাইন হওয়ার ফলে আলো বেরোতে পারে, তাহলে আলো বেরোলে রিকম্বিনেশন তো ভেঙেও যেতে পারে। যদি এখানে আলো এসে পড়ে তাহলে রিকম্বিনেশনে কি করবে, এই ইলেকট্রনগুলো তার ইলেকট্রনের দিকে ছুটে যাবে, প্রোটনগুলো তার প্রোটনের দিকে ছুটে যাবে, তাই তো একসাথে জুড়ে ছিল। এবার এসে মাঝখান থেকে কেউ ধাক্কা মেরেছে, দুজনে আলাদা হয়ে গেল।
এবং আলাদা হয়ে গিয়ে তারা কি করবে, এই সার্কিটটাকে কমপ্লিট করবে এবং এখান থেকে আমি দেখতে পাবো যে আলাদাভাবে একটা কারেন্ট ফ্লো হচ্ছে এবং এইভাবে আমাদের তোমার কি হয়, ফটোডায়োডকে ইউজ করা হয়। এবং এটা অবভিয়াসলি একটা রিভার্স বায়াসে হয় বলে রিভার্স বায়াসের আমাদের চিত্রটা রয়েছে। তুমি ভাবো এখানে মেকানিক্যাল জিনিসটা কি, এখানে আলোটা পড়ছে এবং পুরো সার্কিটটা কমপ্লিট আছে, অর্থাৎ এখানে যে ভোল্টেজগুলো, ভোল্টেজ মিনস এরা তো এন টাইপ আর পি টাইপ তো আলাদা হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে একটা ভোল্টেজ জেনারেট করবে, মানে এই অংশটাতে এবং এই অংশটাতে একটা পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ জেনারেট করবে এবং যে ভোল্টেজটা এদেরকে কি করবে, প্রশমিত করবে এবং এখানে কারেন্টটা স্টেবিলাইজড একটা কারেন্ট থাকবে, একটা যে কোনো মানের, বেশি কম হতে পারে কিন্তু যে কোনো মানের একটা কারেন্ট এখানে আসবে। কিন্তু এখানে যদি আমি একটা হাতটাকে ফেলে দিই তাহলে কি হচ্ছে, আলোটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ হয় এই কারেন্টটা বেড়ে যাবে বা এই কারেন্টটা বেড়ে যাবে, যে কোনো একটা কারেন্ট বেড়ে যেতে পারে এবং বেড়ে গেলে সার্কিটটা বুঝে যাবে যে এখানে কিছু একটা বাধা এসছে এবং আমাকে গেটটা খুলে দেওয়া উচিত স্যারের জন্য। তো এই হচ্ছে জিনিস। এবার হচ্ছে আমাদের কাছে সোলার ডায়োড। সোলার ডায়োড এক্স্যাক্টলি একটি ফটোডায়োডের মতোই জিনিস, শুধু এখানে ডিফারেন্স হচ্ছে এখানে কোনো বাইরে থেকে কোনো ব্যাটারি লাগানো হয় না। আগেতে তোমরা দেখবে যে এটাকে রিভার্স বায়াসে রাখা হয়েছিল, রিভার্স বায়াস দেওয়া হয়েছিল তাকে, কিন্তু সোলার ক্ষেত্রে আমরা তো চাই যে আমাদের কারেন্ট আসুক, তাই না, আমরা চাই তো কারেন্ট যাতে আসুক। এখানে পিএন জাংশন ডায়োডকে এমনভাবে সেট আপ করা হয় যে একদিকে তোমার পিটা থাকে, একদিকে এনটা থাকে, এনের যেন এনটা একটু পাতলা হয়, এন যে অংশটা পাতলা এবং চওড়া হয়। চওড়া কেন, কারণ বেশি পরিমাণে যাতে আলোটাকে নিতে পারে এবং এনটাকে উপরের দিকে তোলা হয়। এবার তুমি ভাবো এই যে পিএন জাংশন আমাদের ডায়োডটা রয়েছে, এই জায়গাটাতে আমাদের এন টাইপ, এখানে আমাদের পি টাইপ রয়েছে, এখানে ধরো আলোটা এসে পড়েছে এবং আলোটা এসে পড়ার ফলে কি ঘটবে, একই জিনিস যেখানে ওখানে ঘটেছিল, যে ধরো এখানে এসে পড়েছে, যে রিকম্বিনেশনটা হয়েছিল, যে পজিটিভ বলবো কেন, পজিটিভ জিরো, যে রিকম্বিনেশনগুলো হয়েছিল সেই রিকম্বিনেশনগুলো কী করবে, খুলতে শুরু করবে, ইলেকট্রনের দিকে, প্রোটনের দিকে, একে অপরের দিকে যেতে শুরু করবে এবং যাওয়ার ফলে আমি দেখব যে বাইরে থেকে আমাদের একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন এইদিকে গেলে কারেন্ট এই দিক থেকে এইদিকে যাবে, তাই না। কি করলাম বোঝা গেল। ধরে নাও যে আমাদের কাছে একটা, চলো করেই দেওয়া হোক জিনিসটা, সোলার সেলটা একটুখানি ইম্পর্টেন্ট রয়েছে বাকিদের থেকে। এই জায়গাটাতে আমরা কি করেছি, এই জায়গাটাতে যখন সোলার সেলকে দিয়েছি, এখানটা তো রিকম্বিনেশন ছিল, এখানে আলো পড়েছে, আলো পড়ার ফলে এটা এন টাইপ ধরে নাও, এটা পি টাইপ ধরে নাও, তাহলে এন এখানে পজিটিভলি, এখানে এ এ এ এ এ এগুলো 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 আমাদের হয়ে গেল। এবার যখন পড়বে আলোটা কি দেখা যাবে, যে এখান থেকে ইলেকট্রনগুলো যেখান থেকে ছিল সেখানে, প্রোটনগুলো যেখান থেকে ছিল সেখানে, একে অপরের দিকে সরে যাচ্ছে এবং একে অপরের দিকে সরে যেয়ে এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করবে, অর্থাৎ এদিকে একটা পজিটিভ, এদিকে একটা নেগেটিভ, এরকম একটা তৈরি করবে, এদিকে একটা নেগেটিভ তৈরি করবে, একটা ভোল্টেজ মানে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, একটা কি বলবো, একটা ম্যাক্সিমাম দেখা যাবে যে ভোল্টেজ এখানে তৈরি হয়ে গেছে। এবং সেটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, যে ধরে নাও একটা গ্রাফিক্যালি আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি, আমি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো জিনিসটাকে, যে এরকম একটা জায়গাতে ধরে নাও যে ম্যাক্সিমাম হয়ে গেছে, ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম হয়ে গেছে ভিটা দুদিকের, ভি ও বা ভি কাট অফ কিছু একটা ধরে নাও। এবার এটাকে আমি কি করেছি, বাইরে থেকে একটা তার দিয়ে যুক্ত করে দিয়েছি। যদি বাইরে থেকে একটা তার দিয়ে আমি তাকে যুক্ত করে দিই তাহলে এনটা কি হবে, ও এখানে এন, এদিকে পি, সরি এটা আমার এক্সট্রিমলি সরি, এটা আমার একদম ভুল হয়ে গেছে, এদিকে এনটা এদিকে ছিল না, আমি পি এনটা গন্ডগোল করে ফেলেছি, এদিকে পি এন, এটা এন, এটা পি, অর্থাৎ এখানে পজিটিভলি একটা চার্জ, এখানে নেগেটিভলি একটা অ্যাকুমুলেট হবে। যখনই সাথে সাথে কানেক্ট করে দেবে, এটা তো একটা শর্ট সার্কিট হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, এটা শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট হওয়ার ফলে হু করে কারেন্টটা আসতে শুরু করবে এবং সেই কারেন্টটা ভালো করে লক্ষ্য করে দেখো যে এইখানে ইলেকট্রনগুলো এই দিক থেকে আসছে, তাহলে এই দিক থেকে ইলেকট্রন যাওয়া শুরু করবে, তাহলে কারেন্টটা আমরা দেখবো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে এইদিকে যাবে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা চলো, এবং কারেন্টটাকে আমরা দেখতে পাবো যে এই জায়গাটাতে পি থেকে এনের দিকে, অর্থাৎ এন থেকে পি এর দিকে ইলেকট্রন যাচ্ছে, পি থেকে এনের দিকে আমার কারেন্টটা আসছে এবং কারেন্টটা এসে আমি ভিতর দিয়েও দেখতে পাবো, তাহলে এই দিক থেকে এদিকে, অর্থাৎ এন থেকে পি এর দিকে কারেন্ট যাচ্ছে। তো এই জন্য এটাকে সাধারণত ধরা হয় একটা ডায়োডের ক্ষেত্রে সাধারণত ধরা হয় যে পি থেকে এনের দিকে কারেন্টটা যাবে, সাধারণত ধরা হয়। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে ডায়োডের ভিতরে এন থেকে পি এর দিকে যাচ্ছে, এই তো পি থেকে কারেন্টটা বেরিয়ে হলো, আবার এন থেকে হয়ে পি এতে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে পি টু এনের দিকে আমাদের কি হচ্ছে, কারেন্টটা যাচ্ছে। সেই জন্য আমরা কারেন্টটাকে সাধারণত নেগেটিভ ধরে নিই, যে এই জায়গাটাতে নেগেটিভ হচ্ছে একটা কারেন্ট, এই জায়গাটাতে নেগেটিভ যাচ্ছে একটা। যদি এটা ধরো পি থেকে এনের দিকে যেত তাহলে এটা পজিটিভলি ধরতাম, এটা এন থেকে পি এর দিকে যাচ্ছে, ভিতরে কথা বলছি, তাহলে সেটা কী হবে, এটা নেগেটিভলি কারেন্ট ধরছি। এবার এই জায়গাটাতে শর্ট সার্কিট যদি না করে এই জায়গাটাতে ছোটো একটা রোধ দিয়ে দিই,
হালকা একটা ছোট রোদ দিয়ে দিই, তাহলে কি দেখা যাবে যে রোদ যদি দিই আমি তাহলে কারেন্টের মানটা কী হবে, ধীরে ধীরে কমতে থাকবে। এবার কারেন্টের মানটা ধীরে ধীরে কমলে কি করবে, এটা এদিকে কিছুটা যাবে, গিয়ে 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 এরকম জায়গাতে ঠেকে যাবে। রোদের মান খুব বেশি রয়েছে, কারেন্টটা যেতেই পারছে না, কারেন্ট আটকে গেছে। তো এইভাবেই আমাদের গ্রাফটা সাধারণত কমপ্লিট করি, এবং এই যে কারেন্টটা আসছে সেই কারেন্টটাকে নিয়ে আমি আলো জ্বালাবো কি ফ্যান চালাবো, যা কিছু করবো, বা ব্যাটারিতে সঞ্চয় করে পরে ইউজ করব, যা কিছু আমরা করতে পারি। ঠিক আছে, এটাই দেখো এখানে গ্রাফে আমাদের করা রয়েছে। ওপেন সার্কিটের সময় এটা ছিল, তারপর যখন শর্ট সার্কিটের সময় এটা ম্যাক্সিমাম কারেন্টটা ছিল, এবার তারপর ধীরে ধীরে যখন দিয়েছি তখন কারেন্টটা কী হয়েছে, কমতে গেছে। এবং এই ডায়োড ইউজ করার সময়, অর্থাৎ সোলার সেল আমাদেরকে ইউজ করার সময় আমাদের সাধারণত সিলিকন বা গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম নাইট্রাইড এবং ক্যাডমিয়াম সিলিকাইড কিছু, এটা এসিটা কি ভুলে গেছি, যাই হোক এটা আমাদের ইউজ করা হয়। চলো এইগুলো আমরা একটু দেখে নিই। আর আমাদের কি রয়েছে এখানটাতে, এসিটা কি ছিল, সেলেনিয়াম ছিল আই থিঙ্ক, ওটাই ছিল। আচ্ছা এবার চলো, এবার আসি আমরা জেনার ডায়োডে। জেনার ডায়োড কী জিনিস, জেনার ভঞ্জকটা আমি তোমাদেরকে বলেছিলাম যে জেনার ভঞ্জক কী জিনিস, সেটা মনে আছে? যখন একটা ডায়োডকে রিভার্স বায়াসে রাখা হয়, একটা ডায়োডকে কি রেখেছি, একটা ডায়োডকে রিভার্স বায়াসে, অর্থাৎ এই দিক থেকে এদিকে কারেন্ট আসছে। আমরা তো জানি সাধারণত এদিক থেকে এদিকে কারেন্ট যায় না, কিন্তু আমরা দেখেছিলাম যে লঘু বাহক কিছুগুলোকে আমরা ধরি না, কিন্তু একটা সময় ভোল্টেজ বাড়াতে বাড়াতে যদি একটা মুহূর্তে এমন করে দিই যে কি যাতে কি করে যে এই কেলাসগুলো যে রয়েছে, কেলাসটাই ভেঙে গেল, কেলাসটা ভেঙে প্রচুর পরিমাণে এখানে আমার কি করলো, প্রচুর পরিমাণে ইলেকট্রন বা আধান তৈরি করলো, এবং তার সাথে সাথে আমাদের কি করলো, তার সাথে সাথে আমাদের একটা ব্রেকডাউন ঘটে গেল। পিএন জাংশন ডায়োড রিভার্সে থাকলে এরকম হয় কিছুটা কারেন্ট, এবং একটা সময় পর গিয়ে দেখা যায় যে প্রচুর, আমি যতই ভোল্টেজ বাড়াই না কেন, যতই এদিকে বাড়ানোর চেষ্টা করি না কেন, কারেন্টের মানটা হুড় করে বেড়ে যায়, ভোল্টেজ আর বাড়ে না। অর্থাৎ এই জায়গাটা থেকে এটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে। আমি যতই এখানে ভোল্টেজ বাড়ানোর চেষ্টা করি না কেন, একটা মুহূর্তের পর দেখা যাবে যে উল্টো দিক থেকে আসছিল কারেন্টটা, একটা মুহূর্তের পর যদি এটা 5 ভোল্টে, ভালো করে বুঝবে, যদি এটা হচ্ছে জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, যদি একটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করাতে হয় জেনার ডায়োডকে, আমি কীভাবে কাজ করাবো, ধরে নাও এ 5 ভোল্টে আমাদের জেনার দিয়ে দেয়, অর্থাৎ 5 ভোল্ট এখান থেকে 4 ভোল্ট হলো কিছুই নয়, কোনো কারেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছে না, 3 ভোল্টের কোনো কারেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছে না, যদি 1 ভোল্ট হয় কোনো যাবে না, 2 ভোল্ট হলে কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে না, যখন 5 ভোল্ট হয়ে যাবে এই কারেন্টটা, যখন 5 ভোল্ট হয়ে যাবে, কত হতে হবে, ধরে নাও এটা যদি 5 ভোল্ট মতো হয়, 5 ভোল্ট হয়ে গেলে একমাত্র এটা জেনারটা ভঞ্জক হয়ে যাবে, জেনারটা ভেঙে যাবে। তারপর যদি এটা আমি 6 ভোল্ট দিই বা 7 ভোল্টও দিই, এটা কি দেখা যাবে, আমি 6 ভোল্ট 7 ভোল্ট করছি, বাট জেনারের মানটা কিছু ভোল্টেজ চেঞ্জ হবে না, এই জায়গাটাতে কনস্ট্যান্ট থাকছে, কারেন্টের মানটা প্রচুর বেড়ে যাচ্ছে। অর্থাৎ 5 ভোল্টটাকে কনস্ট্যান্ট রেখে দিলে এই দুধারে, অর্থাৎ এটা তো সমান্তরাল, অর্থাৎ এই রোধটাও দুধারেও 5 ভোল্টই ম্যাক্সিমাম রয়ে গেল। যদি 3 ভোল্ট হতো কারেন্ট যেত না, 4 ভোল্টে কারেন্ট যেত না, যেই 5 ভোল্ট হলে ভেঙে গেল, এবং 5 ভোল্টের পর যত ভোল্টই ইউজ করি না কেন আমরা এই ভোল্টেজ ডিফারেন্সটা সেমই রাখবে সে, কারণ আমরা দেখতে পাচ্ছি কারেন্টের মানটা বেড়ে গেলেও কারেন্ট এটার মধ্যে নিয়ে গেল, বাট ভোল্টেজটাকে কিছু আসতে দেবে না। এটাই গেল জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। এটা দিয়ে বেশ কিছু কোয়েশ্চেন্স দেখে নেওয়া যাক, এবং এখান থেকে যা কিছু আমরা ধরবো, যদি এটা না থাকে, ধরে নাও এটা 3 ভোল্টে রয়েছে, আমি এখান থেকে 3 ভোল্ট দিচ্ছি, তাহলে আমরা দেখবো যে জেনার ভোল্টেজ হচ্ছে না, এটাকে ছেড়ে দিয়ে বাকি সার্কিটটাকে আমরা ক্যালকুলেট করবো, এবং এটাকে করলেও আমরা কেসিএল বা কেভিএল দিয়ে আমরা করতে পারি। যদি এখানে কেভিএল ইউজ করো তাহলে এটা ধরে নাও আই কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়ে আইজেড আইজিল, তাহলে আই ইকুয়াল টু আমরা দেখতে পাবো এই বিন্দুটাতে আমি যদি কেসিএল ইউজ করি আইজেড প্লাস আই এল, ব্যাস। আবার আই এল ইকুয়াল টু এটাও লিখে দিতে পারি না, আই এল ইকুয়াল টু ভিও ভি আউটপুট বাই আর এল, এসব কিছু করা যায়। আবার এই জায়গাটাতে দেখো কার সবে সূত্র ভি আই এন মাইনাস ভি ইনপুট, এই জায়গাটাতে করে দেবো। আচ্ছা দেখেই নাও, কার কেভিএল এটাকে যদি ইউজ করি এই সার্কিটটাতে, তাহলে আমরা কত পাবো, ভি ইনপুট মাইনাস আইআর মাইনাস 5 কেন লিখবো, ভিজেড লিখবো জেনারেল ইকুয়াল টু 0, পুরো সার্কিট কমপ্লিট হয়ে গেল। বা আই ইকুয়াল টু এটার মধ্যে দিয়ে কতটা আই যাচ্ছে, এইখানটার মধ্যে দিয়ে, এক্স্যাক্টলি এটার মধ্যে দিয়ে দেখতে চাইছি, এটা আলাদা জিনিস, এটার মধ্যে দেখছি কতটা আই যাচ্ছে, ভি মাইনাস ভি ইনপুট মাইনাস ভিজেড বাই আর, আয়ের মানটা বেরিয়ে গেল আমার, কারেন্টের মানটা এটার মধ্যে দিয়ে কত কারেন্ট, এবার আইজেডটা আমি আলাদা করে আইএল আলাদা করে বার করবো, সে সমস্ত পরের জিনিস। এবং এটাকে চিহ্নিত করা এইভাবে যে মুখটাকে একটু ভেঙে দিয়েছে, অর্থাৎ জেনার হয়ে গেছে, ঠিক আছে, এবং এটাকে জেনার ব্রেকডাউন রিজিয়ন বলা হয়, ঠিক আছে। চলো এবার এই কোশ্চেনটাতে আমাদের দেখে নেওয়া যাক, এই কোশ্চেনটাতে আমাদেরকে কি করতে হবে। সবার প্রথম দেখো তোমাদেরকে একটা জেনার ডায়োড দিয়ে দিয়েছে,
এবারে জেনার ডায়োডের ক্ষেত্রে একটা জিনিস, প্রথমে আমি যদি সার্কিটটাকে ভালো করে একটুখানি লক্ষ্য করে দিই, এখানে আমাদের 200 ওহম আছে এবং এখানে এই দুটো প্রান্তে ভোল্টেজ ড্রপ আমাকে বের করতে হবে। যদি ভোল্টেজ ড্রপটা 5 ভোল্টের থেকে বেশি হয়ে থাকে, কারণ 5 ভোল্ট হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ, যদি 5 ভোল্টের থেকে বেশি এই দুদিকে হয়ে থাকে এটার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপ, তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো যে জেনারটা আমাদের অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে কাজ করবে, যদি না হয় তাহলে কাজ করবে না। তাহলে এই জায়গাটাতে আমরা রেখে দিচ্ছি, পুরো সার্কিটটাকে দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি এখানে আছে আমাদের 100 ওহম এবং এখানে আছে আমাদের 200 ওহম, আমাদেরকে বের করতে হবে এটা 9 ভোল্ট। আমরা টোটাল দেখতে চাইছি যে এই রোধে দু প্রান্তে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, তার আগে আইটা বের করে নিই। আই ইকুয়াল টু 9 ভোল্ট বাই 200 প্লাস 100, তাহলে কত বেরোচ্ছে 3/100, 3/100 তোমার এত অ্যাম্পিয়ার মতো বেরোচ্ছে। এবং ভি যদি আমাদেরকে বের করতে দেয় যে দু প্রান্তের ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ ভি এলটা হতো আউটপুট ভোল্টেজ আই ইন্টু আর, আর এর ভ্যালু হচ্ছে 100, তাহলে 3 ভোল্ট মতো। আচ্ছা 3 ভোল্ট মতো ড্রপ হচ্ছে এই দুটো প্রান্তের, এই দুটো প্রান্তের 3 ভোল্ট মতো ড্রপ হচ্ছে। তাহলে এখানেও 3 ভোল্ট মতো ড্রপ। কেন 3 ভোল্ট মতো ড্রপ? কারণ তোমরা জানো যে একটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দু প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স সেম, এটা সমান্তরাল সমবায় আছে, তার মানে এখানেও 3 ভোল্ট যদি হয় এই দুটো প্রান্তেও কত হবে আমার 3 ভোল্ট ড্রপ হবে। আর যদি 3 ভোল্ট ড্রপ হয়ে থাকে তাহলে এটা আমার অ্যাক্টিভ হবেই না, ঠিক আছে? এবং এটা সার্কিটের মধ্যে আমরা ইনক্লুড করবোই না। তাহলে এদের দু প্রান্তে আমাদের ভোল্টেজ ড্রপ কত হবে 3 ভোল্ট। যদি না হতো তখন আমাকে সার্কিটে ইনক্লুড করে দেখতে হতো যে কত হচ্ছে না হচ্ছে। দেখে নাও, এটা 2023-এর কোশ্চেন। তারপরে আসি আমরা এই কোশ্চেনটাতে কি বলছে একটুখানি দেখে নিই। এই জেনার ডায়োড হ্যাভিং ব্রেকডাউন ভোল্টেজ আমাকে বলে দিয়েছে 6 ভোল্ট মতো এবং ইজ ইউজড ইন আ ভোল্টেজ রেগুলেটর সার্কিট, একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা হয়েছে, অর্থাৎ জেনারটা কাজ করেছে এটা আমাকে বলেছে। কি বলেছে যে দ্য মিনিমাম কারেন্ট রিকোয়ার্ড টু পাস থ্রু দ্য জেনার টু অ্যাক্ট অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের আই মিনিমামটা কত হতে হবে যাতে কাজ করে সেটা বলে দিয়েছে আমাদের 10 মিলি অ্যাম্পিয়ার মতো। এবং ম্যাক্সিমাম কতটা হবে, ম্যাক্সিমাম ওই জেনারের মধ্যে দিয়ে কতটা আমাদের কারেন্ট যেতে পারবে, ম্যাক্সিমাম কারেন্টের লিমিটও থাকে, অ্যাকচুয়ালি এটা আমার বলা হয়নি। যেরকম মিনিমাম একটা ভোল্টেজ দিলে ওটা চালু হয় সেরকমই ম্যাক্সিমাম আমাদের একটা কারেন্ট যায়, তার বেশি আর যায় না। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আর এস, আচ্ছা আর এস আছে ফর জেনার টু অ্যাক্ট অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেটরটা কত হতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে যাতে সেটা একটা রেগুলেটর হিসাবে কাজ করে। আর এস এর ভ্যালুটা কত হতে হবে দেখো, আমাকে বলে দিচ্ছে মিনিমাম কত ভ্যালু বলেছে নাকি না ম্যাক্সিমাম বলেছে, ম্যাক্সিমাম বলেছে। ঠিক আছে, যদি ম্যাক্সিমাম বলে তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিয়ে কাজ করব। দেখা যাক কত হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 40 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, এবং এটাকেও চাইলে লিখে দিতে পারো, যদিও আমাদের কাজে লাগবে না, -3 অ্যাম্পিয়ার মতো। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সার্কিটটা দেখতে হবে। এটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে গেছে, এটা আমাদেরকে কত বলেছে 10 ভোল্ট, মাইনাস এটা কত হবে 6 ভোল্ট, দু প্রান্তে রয়েছে, তাহলে 10 কোথায় গেল 10 মাইনাস 6 ভোল্ট 10 - 6 ইকুয়াল টু হচ্ছে আইআরএস। আয়ের ভ্যালুটা কত বসাবো, দেখো এখানে আমাদেরকে ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে আয়ের ম্যাক্সিমাম ভ্যালুটাই আমরা বসাবো এখানে, সরি আয়ের মিনিমাম ভ্যালুটাই আমরা বসাবো। কারণ ভালো করে দেখো কিসের জন্য এটা হলো, আই মিনিমাম ইন্টু আর এস। এবার তোমরা বলবে স্যার মিনিমাম ভ্যালুটাই কেন বসালেন, ম্যাক্সিমাম কেন বসালেন না, 4/I মিনিমাম কেন করলেন, কারণ আমরা জানি এইটা যদি মিনিমাম হয় তাহলে এটা ম্যাক্সিমাম হবে, নিচেরা যদি মিনিমাম হয় তবেই তো এটা ম্যাক্সিমাম হবে। নিজেরা ম্যাক্সিমাম করে দিলে এটা তো মিনিমাম ভ্যালু পাবো আমি আর এর, তাহলে ম্যাক্সিমামটা পেতে গেলে আমাকে মিনিমাম ভ্যালু করতে হবে, তাহলে 4/, কত রয়েছে 10 ইন্টু 10⁻³ উপরে উঠে যাবে। চলো একটা শূন্য কেটে গেল, 400 পড়ে থাকবে আমাদের কাছে, তাহলে 400 ওহম মতো পড়ে থাকবে, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে যে জেনারটা অন আছে না জেনারটা অফ আছে। যদি জেনারটা অন থাকে তাহলে আমাদের একটা ভ্যালু হবে, যদি জেনারটা অফ থাকে তাহলে আমাদের কি হবে, পুরো নর্মাল সার্কিট এরকে আমরা কি বলবো খুলে রেখে দেবো, দরকার নেই আমাদের, থাকাও যা তার না থাকাও তাই একই জিনিস। এটা কি বলেছে, ইন দ্য সার্কিট শোন হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু দ্য 6 ভোল্ট জেনার, 6 ভোল্ট জেনারের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট কতটা হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা আমাদেরকে কি কি বলে দিয়েছে একটুখানি দেখে নিই, আমাদেরকে দুটো বলে দিয়েছে, আচ্ছা এটা সমান্তরালে রয়েছে, ঠিক আছে এরা দুজন রয়েছে এখানে। আমরা যদি এই সার্কিটটাকে দেখি যে পুরোটাতে যে ভি ইকুয়াল টু 10 মাইনাস 2 কিলো ওহম ইন্টু 10⁻³ ওহম ইন্টু কত আই ইন্টু আর ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে।
এখান থেকে স্যার আমি যদি দেখতে চাই যে আয়ের ভ্যালুটা কত হচ্ছে, আয়ের ভ্যালুটা আমি দেখতে পাবো 10/2 ইন্টু 10⁻³ তাহলে 5 ইন্টু 10⁻, কী হলো 10⁻³ তাহলে মিলি অ্যাম্পিয়ার হবে আয়ের ভ্যালুটা, 10⁻³ এত অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল আইটা। এবং এই দু প্রান্তে আমি যদি ভোল্টেজ ড্রপ বের করতে চাই যে এই দু প্রান্তের ভোল্টেজ ড্রপ VL ইকুয়াল টু IR 5 ইন্টু 10⁻³ ইন্টু আর এর ভ্যালু কত 1 কিলো ওহম, মানে 10⁻³ দিয়ে আমাদের বেরোবে 5 ভোল্ট মতো। তাহলে আমরা দু প্রান্তের বিভব প্রভেদ কত পেয়ে গেলাম 5 ভোল্ট। এরও যদি 5 ভোল্ট হয় এরও 5 ভোল্ট, কিন্তু এরা জেনার অ্যাক্টিভেশন ভোল্টেজ কত 6 ভোল্ট। তাহলে আমাদের জেনার দিয়ে কোনো কারেন্টই যাবে না, হোয়াট উইল বি দ্য কারেন্ট 6 ভোল্ট, কোনো কারেন্টই যাবে না তার মধ্যে দিয়ে, কারণ আমি দু প্রান্তের ভোল্টেজ ড্রপ যেটা পেয়েছি সেটা তো এখানেও ড্রপ হবে। এবার এখানে যদি আমাদের ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট, ওখানেও 5 ভোল্ট ড্রপ হবে, ওটা অ্যাক্টিভই হবে না আমার। ঠিক আছে, দেখে নাও। চলো পরের জায়গাতে যাওয়া যাক। আর কিছু কি কোয়েশ্চেন আছে না? এখন আর এবার আমরা আসি বিজেটিতে, বাইপোলার জাংশন ট্রায়োড। ডায়োড এবং ট্রায়োডের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডায়োড মানে 2, ট্রায়োড মানে 3। অর্থাৎ এমন একটা সেমিকন্ডাক্টর প্লেট যার উপর আমরা কি করেছি, তিনটে টাইপকে ডোপ করে দিয়েছি একসাথে, মানে ধার 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 করে তিনটেকে ডোপ করে দিয়েছি। এখানে একটা বিষয় যেটা একটুখানি ভুল দেওয়া রয়েছে যে তিনটের ডেপথকে সমান দেখিয়েছে, কিন্তু তিনটের ডেপথ সমান হবে না। মানে কি বললাম, যে তিনটে চওড়া সেম হবে না। একটা সেমিকন্ডাক্টর ধরে নাও এটা একটা সিলিকন ট্রায়োড রয়েছে, মানে একটা কেলাস রয়েছে। সিলিকনের মধ্যে আমি কি করলাম, এই অংশটাকে N, এই অংশটাকে P আর এই অংশটাকে N দিয়ে আমরা ডোপ করলাম। কি করলাম, একটাকে N, একটাকে P আর একটাকে N দিয়ে আমরা কি করলাম, ডোপ করলাম। তাহলে আমাদের কি এসে যাবে, এটাকে যদি আমি N করি, N P N, তিনটে রয়েছে আমাদের কাছে। এবার এখানে আমি N ডপ করেছি, এখানে P ডপ করেছি, এখানে N ডপ করেছি, এইটাকে বলবো আমরা কি ট্রায়োড। এবং এটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে ডোপিং খুব বেশি, এখানে ডোপিং কোথায় থাকে, এখানে ডোপিং থাকে ম্যাক্সিমাম। এবং এদের চওড়াগুলো এরকম হয় যে সব থেকে বেশি চওড়া থাকে এই দিকটা, তারপরে এই দিকটা, আর মাঝখানে একটা খুব সরু থাকে। এখানে ডোপিং ম্যাক্সিমাম এবং এখানে ডোপিংটা মিনিমাম থাকে। এইগুলো একটু ডেটা তোমাদেরকে মনে রাখতে হবে, ডোপিং এখানে থাকে মিনিমাম। এবং একটা জিনিস আরেকটু লক্ষ্য করা দরকার, এটাকে বলা হয় এমিটার। এমিটার অর্থাৎ ইলেকট্রনকে বা যা থাকবে এখানে ক্যারিয়ারকে, ম্যাক্সিমাম ক্যারিয়ারকে এমিট করবে একটা দিকে, এটা হলো বেস। এবং এটাকে বলা হয় কালেক্টর, এটাকে কি বলা হয়, এই দিকটাকে কালেক্টর বলা হয়। এবং কালেক্টরের চওড়া সব থেকে বেশি, এমিটারের চওড়া মাঝামাঝি এবং বেসের চওড়া কম। ডোপিং মিনিমাম, আর এখানে ডোপিং থাকে মাঝামাঝি, মিডিলে থাকে ডোপিংটা, এটা লিখছি না আলাদা করে। তো এই গেল আমাদের অংশ। এবার তুমি ভালো করে ভাবো, আমি যদি এই অংশটাকে বাদ দিয়ে দিই তাহলে এটা একটা পিএন জাংশন ডায়োড, এমিটার আর বেস মিলে তো একটা পিএন জাংশন ডায়োড হচ্ছে। আর এটাকে যদি আমি দেখি, এটা পিএন, এটাও একটা পিএন জাংশন ডায়োড, বেস আর কালেক্টরকে মিলে দুটো পিএন জাংশন ডায়োড। অর্থাৎ আমরা দুটো পিএন জাংশন ডায়োড এখানে পাচ্ছি একটা ট্রায়োডের মধ্যে। একটা হচ্ছে এমিটার বেসকে নিয়ে একটা পিএন জাংশন ডায়োড, এবং একটা বেস আর একটা কালেক্টরকে নিয়ে একটা পিএন জাংশন ডায়োড, দুটো পিএন জাংশন ডায়োডকে পাচ্ছি। এবার এদের কার্যনীতিগুলো এমন হয়, কার্যনীতিগুলো তোমাদেরকে যদি দেখায়, এবং হ্যাঁ এটাকে আরেকটু বলে দিই যে একটি বিজেটিকে মানে এত বড়টাকে না দেখে, যেরকম ডায়োডকে ছোট করে আমরা এইভাবে দেখাতে পারি, ডায়োডকে ছোট করে আমরা কিভাবে দেখাই, ডায়োডকে এইভাবে দেখিয়ে দিই। এটা ভুল, হ্যাঁ এখানটা আমার ডবল ট্যাপ পড়ে গেল বলে এটা চলে এলো। ঠিক তেমনই একটি ট্রানজিস্টারকে আমাদেরকে এইভাবে দেখাতে হয়, এরকম। এটা কমন এমিটার দেখাচ্ছি তোমাদের সিলেবাসে, কিন্তু ডাব্লিউবিজেই তো কমন এমিটারই রয়েছে। যখন এমিটারটা কমন, এখানে বেসটা কমন আঁকা হয়ে গেছে, যাই হোক কমন এমিটার আমরা পড়ব। এখানে একটা থাকবে এমিটার, এটা ধরে নাও এমিটার, এই লাইনটা, এই যে তিনটে লাইনকে আমি তিনটে ডট দিয়ে দেখিয়েছি, এবং এগুলো আমাদের আউটপুট বা ইনপুট নিয়ে যাবে এই তিনটে লাইন। এটাকে হবে এমিটার, এটা হবে বেস, এটা হবে কালেক্টর। ধর একটা এনপিএন ট্রানজিস্টর, তাহলে এটা এন, এটা পি, এটা এন ট্রানজিস্টর, এইভাবে দেখানো হয়। এবং সবসময় এমিটারের ঘাড়েতে চাপানো থাকে যে কোন দিকে কারেন্ট যাবে। অবভিয়াসলি স্যার পি থেকে এনের দিকে কারেন্ট যাবে, এটাই তো আমরা দিক ধরে রাখি। তো এইটাকে সাধারণত এত বড় না করে এইভাবে ছোট করে এঁকে দেওয়া হয়। এবং এর স্ট্রাকচারটা এরকম করা হয় যে বেস আর এমিটার, অর্থাৎ আমি একটু আগে আসি, জিনিসটাকে আরেকবার দেখিয়ে দিই আমি। দেখো ট্রায়োডকে আমি যদি দেখাতে চাই যে স্যার ট্রায়োডকে না, ট্রায়োডের কার্যনীতিকে যদি দেখাতে চাই, তাহলে আমরা স্যার কি দেখাবো, আমরা এইভাবে দেখাতে পারবো যে ট্রায়োডটাকে আমরা দুটো অংশে ভাগ করব, সবার প্রথম এইটা এবং এইটা। এবং তারপর আমরা কি করব, তারপর আমরা এখানটাতে যেটা করব সেটা হবে যে এই জায়গা থেকে এই জায়গাতে, বাহ দরকার নেই, ছেড়ে দাও।
এখান থেকে এখানটাতে আমরা কি করতে চাইছি যে প্রথম পিএন জাংশনকে, এটা কি ছিল এনপি জাংশন ছিল, প্রথমটাকে আমরা কিসে দেবো ফরওয়ার্ড বায়াসে দেবো। এটা কেন দেবো কিসের জন্য দেবো এটা দেওয়া হয়, এইভাবেই আমাদের করা হয়। প্রথমটাকে এবং একবারে প্রথম জাংশনগুলোকে আমরা কিসে দেবো ফরওয়ার্ড বায়াসে দেবো, অর্থাৎ একবারে প্রথমটা থাকবে ফরওয়ার্ডে। কেন ফরওয়ার্ডে? এনকে নেগেটিভ দিয়েছে, পিকে পজিটিভ দিয়েছে। এবং আমরা শেষেরটাকে রিভার্স বায়াসে দেবো। এখানেও এন আছে, এখানে পি আছে, তাহলে এনকে দেবো পজিটিভ, পিকে দেবো নেগেটিভ। বোঝা গেছে? রিভার্সে থাকে, প্রথমটা আমার থাকে ফরওয়ার্ডে এবং লাস্টেরটা থাকে রিভার্সে। এটাকে বলা হয় ইনপুট সাইড, এটাকে বলা হয় ট্রানজিস্টরের ইনপুট সাইড, এবং এটাকে বলা হয় ট্রানজিস্টরের আউটপুট সাইড, এটাকে বলে আউটপুট সাইড। এটা তোমাদের কমন বেসকে দেখানো হয়ে গেল, কমন বেস ট্রানজিস্টর দেখানো হয়ে গেল, যাই হোক। এবং মাঝখানেরটা আমার থাকে গ্রাউন্ডে, এই হচ্ছে এদের কার্যনীতি। এবার প্রথমটাকে ফরওয়ার্ডে রাখার অর্থ হচ্ছে যে এখানে মেজরিটি যে ক্যারিয়ারগুলো আছে সেগুলো যাতে এখানে তাড়াতাড়ি চলে আসতে পারে। এবং ট্রানজিস্টার কথার অর্থ হচ্ছে ট্রান্সফার অফ রেজিস্টার, অর্থাৎ এমন একটা সার্কিট যেটা রেজিস্টারকে যেন ট্রান্সফার করছে, এই হিসাবে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। কারণ এখানে ম্যাক্সিমাম ক্যারিয়ারগুলোতে আসবে, এখান দিয়ে কিছু সংখ্যক নিচে নামবে, ম্যাক্সিমামটা চলে আসবে কালেক্টরে। কালেক্টর কি করবে? সে কারেন্টটাকে নিজের মতো নিয়ে যাবে। এবার একটা কমন এমিটার ট্রানজিস্টার এরকম দেখতে হয়, যেখানে এমিটারটা আমাদের কমন থাকে, কমন মিন্স একবারে নিচে থাকে সেটা এমিটারটা। এবং আমি প্রথম যেটা দেখতে পাচ্ছি, প্রথম যে বিষয়গুলো আমাদের চোখে পড়ছে সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমটাকে দেখো আমাদের ফরওয়ার্ডে রেখেছি, আমি ধরে নিচ্ছি যে কানেক্ট করে দিয়েছি আমি প্রথমটাকে, অর্থাৎ হচ্ছে ইনপুটটাকে আমি যেভাবে রাখি, ইনপুটকে কিসে রেখেছি আমি ফরওয়ার্ডে রেখেছি। বিটাকে দেখো পজিটিভ দিয়েছি, এবং অবভিয়াসলি পজিটিভ দিয়েছি মানে এটা একটা এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর একটা, এবং বিটাকে পজিটিভলি দিয়েছি, ইটাকে আমরা দিয়েছি এখানে দেখো, একে আমরা নেগেটিভ দিয়েছি, এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, এটাকে বলা হয় ভিবি, বেস, ভি বেস কারেন্ট, এটা হচ্ছে ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট কোনটা? ভিসিসি আউটপুট কারেন্ট। আচ্ছা, বেস আর কালেক্টরের, বেস আর এমিটারের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে, সেই ভোল্টেজ ডিফারেন্সটাকে ভি বেস এমিটার বিই বলে চিহ্নিত করা হয়, বিই। এমিটার কালেক্টরের মধ্যে ভিসি একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে, সেটাকে এইভাবে চিহ্নিত করা হয় যে এমিটারের ভোল্টেজের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে ভিসি, এটা। ব্যাস, এখানের মধ্যে আর কি রয়েছে? আর রয়েছে এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা আইবি বলবো, এখান দিয়ে যে কারেন্টটা নামছে সেটা আইই, এবং এখান দিয়ে যে কারেন্টটা সেটাকে আমরা কি বলবো? আইসি। কালেক্টর কারেন্ট আইসি, এমিটার কারেন্ট আইই, আইবিটা ভিতর দিকে কেন? পজিটিভলি সাইড রয়েছে, এটা এদিকে কেন? কারণ দিকটা এদিকে, এটা ভিতরে কেন? এটা পজিটিভ সাইড রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সব সময় এটা মনে রাখবে যে এমিটারের কারেন্ট সব থেকে বেশি হয়, কারণ এমিটারের আমার সংখ্যা লঘু বাহকের সংখ্যাও খুব বেশি। এমিটার মানে হচ্ছে এই জায়গাটা যেটা দেখিয়েছিলাম, সংখ্যা লঘু গুরু বাহকের সংখ্যা খুব বেশি, তাই এর কারেন্ট আইই এর কারেন্ট সব থেকে বেশি হয়। এবং আইই ইকুয়াল টু আমরা দেখতে পাবো যে আইবি বেস কারেন্টটা এবং আইসি কালেক্টর কারেন্ট মিলিয়ে এর কারেন্ট হতে হয়, নাহলে আবার হয় না, দুটো কারেন্টকে মিলিয়ে করতে হবে। এইটা একটা হলো। আর একটা আমরা দেখতে পাবো যে কোনো একটা সার্কিটকে যদি আমি ধরে নিই ভিবিবি, এই সার্কিটটাকে আমি যদি দেখি যে ভিবিবি মাইনাস ভিবিই বেস এমিটার, ভি বেস এমিটার, যেটা পড়ে থাকবে সেটা হবে আইবি ইন্টু আরবি, আইবি আরবি। বোঝা গেছে? অর্থাৎ ভিবি পজিটিভলি ঢুকছে, এটা ড্রপ হচ্ছে এখানে, এবং আইবি আরবি ড্রপ হচ্ছে ইকুয়াল টু 0। এটাকে তুমি চাইলে কারশফের সূত্র অনুযায়ী মাইনাস করে এটা প্লাস করে দিতে পারো। বা এখান থেকে আমরা যদি আইবি এর কারেন্টটা বের করতে চাই যে স্যার আইবি কত, সেটা আমরা পাবো ভিবিবি, অনেক সময় এটাকে ভিবি বলেও চিহ্নিত করা হয় যে বেস যে ভোল্টেজটা, বাট অনেক ক্ষেত্রে এটা বিবি করা হয়, বাই হচ্ছে আরবি। এই জায়গাগুলোকে একটুখানি আমাদেরকে মাথায় রাখতে হবে যে কীভাবে হচ্ছে না হচ্ছে। এতটা পর্যন্ত হলো। এবার পরের জায়গাটাতে আমরা দেখি যে এই বিজেটির ক্যারেক্টারিস্টিক কী হবে, অর্থাৎ লেখচিত্রগুলো কীরকম হতে হবে। একটা বিজেটি বা বাইপোলার জাংশন ট্রাইওডকে আমরা যদি দেখতে চাই, বা একটা ট্রানজিস্টরকে আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা কি দেখব যে তার দুটো অংশ থাকবে, একটা ফরওয়ার্ড থাকছে, একটা রিভার্স অংশ থাকছে। ফরওয়ার্ড কোনটা থাকছে? এটাকে বলছে ইনপুটটা ফরওয়ার্ড, আউটপুটটা কিসে থাকে? আউটপুটটা আমাদের রিভার্সে থাকে। তাহলে আমাদের এই দুটোর মধ্যে লেখচিত্রকে আঁকতে হবে। ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে চাইছি? ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখতে চাইছি যে একটা ট্রানজিস্টরের তিনটা অংশ, এই দুটোকে হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। পিএন কিসে থাকছে? আমার ফরওয়ার্ডে থাকছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ। যদি ফরওয়ার্ডে থাকে তাহলে এই জাংশনটা পিএর জাংশন, এটা কিসে থাকছে? আমার এন, এটা পি, এনটা নেগেটিভ, পিটা পজিটিভে থাকছে। এবং আমরা দেখতে পাচ্ছি কি যে এদের দুজনের যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে পিএন জাংশন ডায়োড তোমরা জানো ফরওয়ার্ড বায়াসে কীরকম চিত্র হয়, কীরকম চিত্র হয় ফরওয়ার্ড বায়াসে মনে আছে? কিছুটা কি উপরের দিকে একটু আগেই করানো হয়েছিল, দেখো ফিরে এসো, একটু আগেই করানো হয়েছিল যে ফরওয়ার্ড বায়াসে কত হয়, ফরওয়ার্ড বায়াসে
কত হয়, সেটা হয় তোমার এরকম দেখতে, যে ভিটা কিছুক্ষণ নিয়ে যায় না, তারপর বাড়তে বাড়তে এগোতে থাকে। কেন নিয়ে যায় না? কারণ এখানে একটা বিভব প্রাচীর থাকে এনপি এর মধ্যে, ভি আয়ের মধ্যে এই গ্রাফটা হয়েছে, এটা দেখিয়েছিলাম। এবার এখানে একটা বিষয় হচ্ছে যে কার সাথে কার গ্রাফ আঁকবো, ভি এর সাথে আয়ের তো বুঝলাম স্যার, কিন্তু এখানে ভি 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 সি সি কী করেছে এসব ভালো করে দেখো। আমাকে ইনপুটের কারেন্ট ইনপুটের ক্যারেক্টারিস্টিক বের করতে বলেছে। ইনপুটে কে কে রয়েছে, ভি বিই আছে, কমন এমিটার তোমাদের সিলেবাসে আছে কমন এমিটার। ইনপুটে কে রয়েছে, কোন ভোল্টেজ, ভিবিই, তার সাথে কে রয়েছে, আইবি কারেন্টটা, তাহলে সেটাই তো আঁকছি। ভিবিই আর আইবি এদের মধ্যে কারেন্টের তো ইনপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট কারেন্টের গ্রাফ এঁকেছি। স্যার এইটা কীরকম দেখতে হলো, এরকম তো পড়িনি স্যার, এনপিএন জাংশন ট্রায়োডের এরকম দেখতে হয়। আচ্ছা আমি তোমাকে বলবো স্যার, আপনি তোমরা ট্রায়োড যখন এঁকেছিলাম তখন স্যার এখানে একটা বিষয় আমি রেখেছিলাম, কোন বিষয়টা, যে বিষয়টা হচ্ছে একটা যদি এন পি এন ট্রানজিস্টর হয়, তাহলে সেকেন্ড যে অংশটা রয়েছে সেখানে পিএন আছে, পি এবং এন তারা কিসে রয়েছে, তারা রয়েছে রিভার্সে। ধরে নাও এনপি বা পিএন যদি জাংশন একটা ডায়োড হতো, তার রিভার্স বায়াস কীরকম দেখতে হতো, মনে পড়ছে? এটাকে পজিটিভ, এটাকে পজিটিভ নেগেটিভ দিয়েছি, তারা কীরকম দেখতে হতো? তোমরা যদি মনে থাকে তোমাদের যে কীরকম দেখতে হতো, তাহলে তোমরা বলো আমাকে যে এই গ্রাফটা কি এরকম দেখতে হতো না, যে রিভার্সে আছে মানে স্যার ভি এবং আয়ের মধ্যে লেখচিত্র কীরকম হবে, এখানে তো মেজরিটি ডিপ্রেশন রিজন বাড়তে থাকবে, রিভার্স বায়াস, এবং এটা সম্পূর্ণ শুধুমাত্র কি থাকবে, যে নেগেটিভলি চার্জ মানে সংখ্যালঘু বাহক, এখানেও সংখ্যালঘু বাহক থাকবে, তারা কীভাবে খুব অল্প পরিমাণে কারেন্ট নিয়ে যাবে, এই তো এরকমই তো দেখতে। এবং কিছু দূর পর আরও বাড়তে বাড়তে সেটা জেনারেল ব্রেকডাউন হয়ে যাবে, কিন্তু আমি আসছি না জেনারেল ব্রেকডাউনে, আমরা জাস্ট এতটা পর্যন্তই রেখেছি যে খুব অল্প পরিমাণে রিভার্স হচ্ছে। এবার তুমি ভাবো যে ভোল্টেজটাকে আমি আরেকটু চেঞ্জ করছি, তাহলে কী হবে, এটা আরেকটু চেঞ্জ হবে, সরি ভোল্টেজটাকে না, মানে বাইরে থেকে ধরো আরও ইলেকট্রন দিচ্ছি, তারপর আরও এটা চেঞ্জ হবে, আরও এটা চেঞ্জ হবে, আরও এটা চেঞ্জ হবে, এরকম হতে হতে থাকবে। এটাই হচ্ছে এখানে এই জায়গাটাতে, এটাকে উল্টে দিয়েছে, তোমরা যে চিত্রটা দেখছো এটাকে ধরে ঘাটটা মোটকে উল্টে দিয়েছে, ব্যাস, দিয়ে এইভাবে চিত্রটা এঁকে দিয়েছে। এখানে আউটপুটে কে রয়েছে, ভিসিই এবং আইসি, ভিসিই এবং আইসি এরা রয়েছে আউটপুট কারেন্ট, তাহলে আউটপুট কনফিগারেশন আমাদের এরকম দেখতে হবে, যে এরকম কিছুটা গিয়ে এটাকে তুমি উল্টে দাও, ধরে তুলে দাও, তাহলে দেখবে এটা নিচে দিয়ে এরকমই হচ্ছে, ঠিক আছে। এবার এখানে তিনটে অংশ রয়েছে, সেই তিনটে অংশের এক একটা নাম রয়েছে। একেবারে নিচের অংশটাকে এটাকে বলা হয় কাট অফ রিজিয়ন, এবং এই অংশটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন, এটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন, এবং এখানকার অঞ্চলটাকে বলে অ্যাক্টিভ রিজিয়ন, এই অঞ্চলটাকে বলে অ্যাক্টিভ রিজিয়ন। একটা সুইচ সবসময় স্যাচুরেশন রিজিয়ন পজিটিভ এবং কাট অফ রিজিয়নকে নেগেটিভ, অর্থাৎ অন অফের মতো কাজ করে। একটা সুইচ অন বলতে স্যাচুরেশন রিজিয়নকে বোঝায়, অফ বলতে কাট অফ রিজিয়নকে তার বোঝায়। আচ্ছা, এটা গেল তোমাদের ক্যারেক্টারিস্টিক্স। এবার পরের জায়গাতে আমরা আসি যে আর এখানে কি কি আছে। এখানে আমাদের একটা অ্যাম্পলিফায়ার রয়েছে, যে বিজেটিটা একটা অ্যাম্পলিফায়ার হিসাবে কীভাবে কাজ করে। অ্যাম্পলিফায়ার মিনস যে অ্যাম্পলিফাই করে, অর্থাৎ অল্প একটি সিগন্যালকে হাই একটি সিগন্যালে চেঞ্জ করে, তার নামই হচ্ছে অ্যাম্পলিফায়ার বা অ্যাম্পলিফিকেশন করে। যে এবার এই বিজেটি অ্যাম্পলিফায়ার হিসাবে কিভাবে কাজ করে সেটাকে দেখা যাক। সবার প্রথমে দেখো, আমরা যদি অ্যাম্পলিফিকেশন বলতে যাই যে অ্যাম্পলিফিকেশন কী জিনিস, তাহলে আমরা বলবো যে কোনো সিগন্যালকে যতটা ভালোভাবে অ্যাম্পলিফাই বা বাড়াচ্ছে সেটাকে বলবো আমরা অ্যাম্পলিফিকেশন, যেটা আমরা বিটা দিয়ে চিহ্নিত করি। বিটা ইকুয়াল টু যে আউটপুট কারেন্ট বা ভোল্টেজ যা কিছু হতে পারে, বাই হচ্ছে ইনপুট কারেন্ট, আমরা এখন কারেন্ট দিয়ে দেখছি, ঠিক আছে, ইনপুট কারেন্ট। স্যার এটা কি জিনিস, এটা এই জিনিস যে আমি ইনপুটে একটা কারেন্ট দিই, ইনপুটে আমি 10 অ্যাম্পিয়ার দিয়ে আউটপুটে আমি 50 অ্যাম্পিয়ার পাচ্ছি, তাহলে কি অ্যাম্পলিফিকেশন হচ্ছে, আমার বাড়ছে, সেই জিনিসটাকে আমাদের এটা দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে একটা কমন এমিটারের ক্ষেত্রে, কমন এমিটার এটাকে বলে সিই, কমন এমিটারের ক্ষেত্রে আমরা কি দেখব, আমরা দেখব আউটপুট কারেন্টকে, কমন এমিটারে আউটপুট কারেন্ট মনে পড়ছে কি, আউটপুটটা হচ্ছে আইসি, কমন এমিটারের আউটপুট হচ্ছে আইসি, ইনপুট হচ্ছে আমার আইবি, তাহলে আইসি বাই আইবি হবে, কত হবে এটা, আইসি বাই আইবি, অনেক সময় এটাকে বিটা ডিসি বলে চিহ্নিত করা হয়, যে ডিসি কারেন্টের ক্ষেত্রে এটা হবে। এবং যদি এসি কারেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কারেন্টের মান যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের এই মানটাও চেঞ্জ করতে হবে, অর্থাৎ ডেল আইসি, যে আইসির কতটা চেঞ্জ, বাই হচ্ছে ডেল আইবি, দুটোই যে কোনো একটা লিখলে চলবে, এখানে অসুবিধা কিছু নেই, কেউ তোমাদের এটা ভুল ধরবে না, ভুল ধরার মতো জিনিসও এটা নয়। এই দুটো জিনিসকে একটু মনে রাখতে হবে। এবং কমন বেসের ক্ষেত্রে যদি আমি আসি,
যে স্যার কমন বেসের ক্ষেত্রে কীরকম জিনিস, এটা কোয়েশ্চেন চলে এলো। তার আগে আমি আসি কমন বেসের ক্ষেত্রে সিবি, কমন বেসের ক্ষেত্রে আমরা অ্যাম্প্লিফিকেশনকে আলফা বলে চিহ্নিত করি, যেখানে বেস কমন মানে মাঝের অংশটা কী রয়েছে, গ্রাউন্ডেড রয়েছে, যেটা গ্রাউন্ডেড সেটাকে বলা হয় যে সেটা কমন রয়েছে। এবার যখন বেসটাকে কমন, তখন আমরা অ্যাম্প্লিফিকেশনকে আলফা বলে চিহ্নিত করি। তাহলে সেক্ষেত্রে বেস যখন কমন হবে তখন ঝটাপট দেখে নেই একটু, তাহলে বেস কমন হলে আমাদের ইনপুট আর আউটপুট কী হবে, এটা হচ্ছে আমার বেসটা হচ্ছে আমার কমন। স্যার এখানে হবে না, আপনি কী আঁকলেন, এটা একেবারেই ভুল চিত্র রেখে দিলেন। ঠিক আছে, একটু মডিফাই করার চেষ্টা করি। চলো, এটা আমাদের বেস। এবার বেসটাকে আমরা কিসে রেখেছি, বেসটাকে আমরা গ্রাউন্ডে রেখেছি, বা বেসটাকে আমরা কমন হিসাবে দেখিয়েছি। বেসটা যদি আমাদের কমন থাকে তাহলে আমরা এটাকে দেখব ইনপুট, এটা ধরে নাও এন ট্রানজিস্টার, এদিক থেকে আমাদের যাবে ইনপুট, এদিক থেকে আমাদের যাবে আউটপুট, এটা থাকবে রিভার্সে, এটা থাকবে ফরওয়ার্ডে, একটা ফরওয়ার্ড একটা রিভার্স। এবার এই কারেন্টটা আমরা জানি এই দিক থেকে এই দিকে আসবে, এই কারেন্টটাকে আমরা কি বলবো, এমিটার কারেন্ট আইই এদিকে, এবং এদিক থেকে দেখতে পাচ্ছি আই কালেক্টর ওইদিকে এবং আই বেস ওইদিকে। কারণ এমিটার যদি বেরোয় কালেক্টর ভিতরে হলে বেসও ভিতরে হবে, কারণ হচ্ছে এমিটার কারেন্ট সব থেকে বেশি, আমরা জানি তো এমিটার কারেন্ট সব থেকে বেশি, আইবি প্লাস আইসি দুটো মিলে তবে আইই হয়, আই যদি বেরোয় বাকিটা তার মানে ঢুকছে। আচ্ছা এসব ব্যাপার নয় আমাদের, তাহলে ইনপুট হচ্ছে এটা হচ্ছে তার ইনপুট কারেন্ট কে রয়েছে আইই, আউটপুট কারেন্ট কে রয়েছে আইসি। তাহলে আমরা বলতে পারবো যে আলফা ইকুয়াল টু আইসি আউটপুট বাই ইনপুট কত আইই। যদি আলফা এসি হতো অর্থাৎ চেঞ্জ যদি হতো তাহলে ডেল আইসি বাই ডেল আই ই, এটাকে একটুখানি আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমাদেরকে অনেক সময় আলফা আর বিটার মধ্যে অনেক সময় সম্পর্ক বের করতে দেয়। আচ্ছা দেখা যাক যে বিটাটা কত ছিল। স্যার বিটাটা এটা ছিল যে বিটা ইকুয়াল টু কি ছিল, আইসি বাই আই বি। স্যার আইবিটাকে এইভাবে লেখা যায় তো যে আইসি বাই আইবি এর জায়গায় আপনি ওরকম করে চেঞ্জ করে নিতে পারেন না, যে আইই মাইনাস আইসি করা যায় তো। হ্যাঁ স্যার করাই যায়, দুটোকে আই দিয়ে ভাগ করে দাও উপর নিচে, তাহলে আইসি বাই আইই বাই এখানে নিচে 1 মাইনাস আইসি বাই আইই। এবার আইসি বাই আইই কী জিনিস, আইসি বাই আইই স্যার আলফা মনে হচ্ছে না, দেখুন স্যার তাহলে বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। হ্যাঁ স্যার এইটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক। এখানে আলফা কি, আলফা হচ্ছে বিবর্ধন গুণাঙ্ক কার, কমন বেসের ক্ষেত্রে কারেন্ট বিবর্ধন, এবং বিটা কি জিনিস, বিটা হচ্ছে কমন এমিটারের ক্ষেত্রে কারেন্ট বিবর্ধন। তাদের মধ্যে সম্পর্ক আমাদেরকে দেখো দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখান থেকে, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে কোনো অসুবিধা নেই। পরের জায়গাটাতে আসি আমরা, পরের জায়গাটাতে বলে দিয়েছে দেখো এমিটার কারেন্ট ইজ চেঞ্জ বাই 4 মিলি অ্যাম্পিয়ার। এমিটার কারেন্ট চেঞ্জ হয়েছে, আই এমিটার কতটা চেঞ্জ হয়েছে, 4 মিলি অ্যাম্পিয়ারে চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটাকে 4 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ারে চেঞ্জ করা হয়েছে। হলো দ্য কালেক্টর কারেন্ট চেঞ্জ বাই 3 কালেক্টর কারেন্ট কত চেঞ্জ হয়েছে আমার, 3.5 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 3.5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। দ্য ভ্যালু অফ বিটাটা কি জিনিস, বিটাটা আমরা জানতাম কমন এমিটারের ক্ষেত্রে হয়, সবসময় মনে রাখবে। এবং কমন এমিটারের ক্ষেত্রে আমাদের আউটপুট কে ছিল, আইসি ছিল, ডেল আইসি, এবং আমাদের ইনপুট কে ছিল, আমাদের ইনপুট ছিল ডেল আই বি, কারণ আমাদের এমিটারটা কমন ছিল। এবার আইসির ভ্যালুটা কত রয়েছে আমাদেরকে, 3.5 ইন্টু 10⁻³ স্যার মিলিটা লেখার দরকার ছিল না, লিখলেও চলতো। আইবিটা এখানে বলেনি, কিন্তু আইবির জায়গায় আমরা তাহলে লিখতে পারি ডেল আইই মাইনাস ডেল আইসি, এটা লেখা যায়, আইবি এর জায়গায় তো লেখাই যায়, ডেল আইবি মাইনাস ডেল আইসি, ডেল আইই মাইনাস ডেল আইসি। স্যার 3.5 ইন্টু 10⁻³ বাই স্যার নিচে ডেল আই এর মান কত, 4, তাহলে 0.5 ইন্টু 10⁻³ কেটে উঠে গেল 5 7 35, তাহলে এর মান কত হবে 7। অ্যান্সার স্যার আমাদের কত হবে, বিটার ভ্যালুটা 7, 7 7 7 7 7 7। এবার কি বলেছে দেখে নাও এই কোশ্চেনটাতে, ইন দ্য সার্কিট শোন, একটা সার্কিট দিয়েছে, দ্য ভ্যালু অফ বিটা অফ দ্য ট্রানজিস্টার। আমাকে বিটার ভ্যালুটা কত বলে দিয়েছে ট্রানজিস্টারে, ঝটাপট অঙ্কটা পজ করো, দিয়ে নিজেরা করো, পজ করে নিজেরা করো এবং বলার চেষ্টা করো যে কত হতে পারে। বিটার ভ্যালুটা আমাদেরকে 48 বলে দিয়েছে। ইফ দ্য সাপ্লাইড বেস কারেন্ট ইজ 200, আইবি এর ভ্যালুটা আমাদেরকে কত বলে দিয়েছে, 200 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং আমাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাট দ্য টার্মিনাল ওয়াই। ওয়াও, আমাদের টার্মিনাল ওয়াই এর ভোল্টেজটা জানতে চেয়েছে, কার সাথে, এখানে ভোল্টেজ বলে তো কিছু নেই, তার মানে নিশ্চয়ই ভিসিই এইটা জানতে চেয়েছে, এখানকার ভিসিইটা। তাহলে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি করেছে, এই জিনিসটা কিছুই না, এটা সার্কিটটাই কমপ্লিট করেনি,
সার্কিটটা চাইলে করতেই পারতো, এটা সার্কিট স্যার এনপিএন একটা রয়েছে, মেবি আমি এনপিএনই ধরে নিচ্ছি, ঠিক আছে, এনপিএন একটা ট্রানজিস্টর, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, ধুর কী করলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ এখানে এসছে, এবং এই দেখো এটাকে কি করেছে আইসি, এটাকে আমার কমপ্লিট করেনি, এটা হবে নেগেটিভ রিভার্স বায়াসে, চলো এটা হয়ে গেল আমাদের। এবার আমাদেরকে কি বলেছে, এদের দুজনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স করতে, জাস্ট দেয়নি, সার্কিটটাকে কমপ্লিট না করে ছেড়ে দিয়েছে দুটোর মধ্যে। তাহলে আমরা তো জানি যদি আমি আউটপুটের পুরোটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে ভিসিসি অর্থাৎ পুরো এখানে যে কারেন্টটা আসছে, ভিসিসি কারেন্ট এখানে দিয়েছে, এইটা এখানে দিয়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা ভিসিসিটা, হ্যাঁ ভিসিসিটা এখানে আমি মানটা দিয়ে দিচ্ছি এটা, আর এটা অবভিয়াসলি ভিবিবি আমাদের দেয়নি আর আমাদের দরকারও নেই। ভিসিসি মাইনাস ভিসিই ইকুয়াল টু আইআর, আইয়ের জায়গায় কত লিখবো আইসি ইন্টু আরসির মান বলেছে, এই তো বলে দিয়েছে 500 ওহম, তাহলে 500, ঠিক আছে। চলো স্যার আইসি এর ভ্যালুটা জানি না, কিন্তু স্যার আমি জানি যে বিটা থেকে কিভাবে বের করতে হয়, বিটা ইকুয়াল টু আমরা তো জানি কত জানি স্যার আইসি বাই আইবি, স্যার এটা কে শেখালো, এটা আমি শেখালাম একটুখানি আগে তোমাদেরকে। তাহলে আইসি এর ভ্যালুটা আমরা জানি না, আইবি এর ভ্যালুটা আমরা জানি, আইসি এর ভ্যালুটা বার করতে আর কতক্ষণ, আমি বলবো 48 ইন্টু 200 করো ইন্টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার করো, করার দরকার ছিল কি 6, না করলেও কিছু শেষ হতো না, ঠিক আছে তোমরা ভালো ছেলে করবে। কত হবে আমাদের 96,000 ইন্টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার, তাহলে কত 96 ইন্টু 10⁻⁻4 অ্যাম্পিয়ার, স্যার এটা ক্যালকুলেশন আছে। আইসি এর ভ্যালুটা পেয়ে গেলাম আমরা। এবার আমরা দেখো সবই জানি প্রায়, ভিসিসির মান কত 5 ভোল্ট মাইনাস ভিসিটাকে ওইদিকে নিয়েছে আইসিআরসিটাকে, আইসি এর মান কত 96 ইন্টু 500 ইন্টু 10⁻⁻4 ইকুয়াল টু ভিসিই, ভিসি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে 5 ভোল্ট, আর এখানে হচ্ছে আমার তোমার 96 ইন্টু 500 রয়েছে। এবার তোমরা এটাকে ক্যালকুলেট করো, এটার কত ক্যালকুলেট করবো, ভিসি এর ভ্যালু 0.2 ভোল্ট মতো আমার আসবে ক্যালকুলেট করলে ভিসি এর ভ্যালুটা, ঠিক আছে। এই ধরনের সার্কিট তোমাদের এমনিতেও দিয়ে দেয়, কিন্তু যেগুলো তোমরা দেখে ঘাবড়িয়ে যাবে না, স্যার এটা কি পড়লো, এটা জাস্ট সার্কিটটাকে কমপ্লিট করেনি, ছেড়ে দিচ্ছে, ইনকমপ্লিট ছেড়ে দিয়েছে, এই ধরনের কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা এটাকে দেখে নেওয়া যাক, 2 ভোল্ট একটা সেল রয়েছে কানেক্টেড অ্যাক্রস এ পয়েন্ট এবি পয়েন্টে রয়েছে, অ্যাজিউম দ্যাট দ্য রেজিস্ট্যান্স অফ ইচ ডায়োড ইজ 0, কোনো রেজিস্ট্যান্স নেই ফরওয়ার্ডে এবং ইনফিনিট হচ্ছে রিভার্স, অর্থাৎ রিভার্স বাসে কিছু কারেন্ট যাবে না, দ্য কারেন্ট সাপ্লাইড বাই দ্য সেল থেকে কত কারেন্ট দিচ্ছে, এটা তো আমার রিভার্সেই রয়েছে, আমার যদি এটা পজিটিভ সাইড হয় তাহলে এই যে দণ্ডটা রয়েছে, দণ্ড বলাটা ভুল, এই যে এটা রয়েছে এটা তো আমার নেগেটিভ হবে, কারণ আমি যদি ধরো এখানে পজিটিভ এখানে নেগেটিভ বায়াস যদি যায় তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে যেতে যাবে, এখানে তো কোনো কারেন্টই যাবে না, মানে এই সেলটা নেই। কি বললাম বোঝা গেল, পজিটিভ সেলটা রয়েছে এদিকে, নেগেটিভটা রয়েছে এদিকে, পজিটিভটা এই প্রান্তের সাথে নেগেটিভটা এই প্রান্তের সাথে যুক্ত রয়েছে, তাহলে এই যে ডায়োডটা হবে এই ডায়োডটাতে রিভার্স বায়াস রয়েছে, রিভার্স বায়াসে কত হচ্ছে কারেন্ট, ইনফিনিটি কারেন্ট রয়েছে, তার মানে এই কি ইনফিনিটি কি বলছি, রেজিস্ট্যান্স ইনফিনিটি, অর্থাৎ কারেন্ট নেই কিছু, তাহলে এটা আমাদের কিছুই হবে না, আমাদের বন্ধ, এবং আমাদের পুরো সার্কিটটা যেটা পড়ে থাকবে সেই সার্কিটটা শুধুমাত্র একে নিয়ে পড়ে থাকবে, একজনই মাত্র ব্যক্তি রাজ করবে এখানে, যে ব্যক্তিটা হচ্ছে একটা ডায়োড, এবং যে ডায়োডটার মান হচ্ছে, ডায়োডের মান কিছু বলেনি এখানে, তার সামনে যে রোধ আছে তার মান বলে দিয়েছে 10 ওহম, এবং আমাদের টোটাল রয়েছে কত 2 ভোল্ট, তাহলে কারেন্ট জানতে চেয়েছে, ও স্যার এটা কি 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 হলো, ঠিক আছে, বোঝা গেল, দেখে নাও এটা গেল, এটা তোমার 0.2 হবে, 0.2 অ্যাম্পিয়ার ভি বাই আর। চলো পরেরটাতে দেখা যাক কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য ডায়োড ইন দ্য সার্কিট গিভেন, সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, 0 যাবে, অবভিয়াসলি 0 যাবে, তো 9 ভোল্ট এদিক থেকে এদিকে কারেন্ট পাঠাচ্ছে, 10 ভোল্ট এদিক থেকে এদিকে যাচ্ছে কারেন্ট, তার মানে তুমি ভাবো এটা মাইনাস, মানে এদিক থেকে এদিকে অ্যাকচুয়ালি কারেন্টটা যাচ্ছে না, 9 এদিক থেকে এদিকে দিচ্ছে, 10 এদিক থেকে এদিকে দিচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি 1 ভোল্ট এফেক্টিভ 1 ভোল্ট এদিক থেকে এদিকে, বাট এটা তো আমার রিভার্সে রয়েছে, এখানে কারেন্ট 0 হবে ডায়োডের মধ্যে দিয়ে, পুরো সার্কিটের কারেন্ট 0 হবে, এখানে অপশন দেয়নি ডাব্লিউবিজি রেটটাতে, অপশন ছিল না, হয়তো তুলতে ভুলে গেছে, এটা 0 কারেন্ট হবে, এখানে কোনো কারেন্ট যাবে না, I = 0 এখানে, ঠিক আছে। চলো আচ্ছা এই জায়গাটা দেখা যাক, ফর দ্য সার্কিট বিলো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আইজেড,
আইজেড এর ম্যানটা আমাদেরকে বের করতে বলেছে, আইজেড এর ভ্যালুটা আমাদেরকে এখান থেকে খুঁজতে বলেছে, আমাকে সব কিছু মান বলে দিয়েছে। আচ্ছা, আইজেড এখানে আমি বলেছিলাম যে এটা যদি কারেন্ট আই হয়, কারেন্টটা যদি আই হয় তাহলে আমরা দেখব এটা কারেন্ট ধরে নাও আই আর, তাহলে আই ইকুয়াল টু আইজেড প্লাস আই আর। এটা তো বলার কিছু নেই যে আই ইকুয়াল টু আইজেড প্লাস আই আর, এটা তো আমরা জানি, এটা তো আর অজানা কিছু নেই আমাদের। এবার আমাকে এখান থেকে যেটা বের করতে হবে যে ফাইন্ড দ্য ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আইজেড, আইজেডের ভ্যালুটা মানে এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটাকে আমাকে একটু ক্যালকুলেট করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে যদি আমি সার্কিটটাকে দেখি, সার্কিটটাকে দেখে গুলিয়ে নেওয়ার কিছু নেই বা ভয় পাওয়ারও কিছু নেই, এদিক থেকে এই সার্কিটটা এদিকে যাচ্ছে। তাহলে প্রথম সার্কিটটার ক্ষেত্রে আমরা যদি দেখতে চাইতাম স্যার, আমি দেখতে পাচ্ছি যে এখানে 100 ভোল্ট দিয়েছে, আমাদের পুরো সার্কিটটা এটা 50 ভোল্টে ওপেন আছে, তাহলে 100 মাইনাস 50 ইকুয়াল টু আই আর, আই ইন্টু আর এর জায়গায় 1000 বসিয়ে দেবো, তাহলে আই ইকুয়াল টু স্যার 50/1000, 1000 মানে মিলি করে দিচ্ছি, তাহলে 50 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে স্যার। আবার দ্বিতীয় কেসে এটা যদি অন থাকে, ভিজেটটা অন থাকে, তাহলে এখানে 50 হলে এখানেও 50 হবে। 50 কারণ এটা তো ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করেছে, এখানে ভোল্টেজ রেগুলেটর হিসেবে যদি কাজ করে থাকে তাহলে জেনারেটর ডায়োডের কাজই তো ওটা, যেখানে 50 গেলে এখানেও 50 করবে সে, তাহলে এখানে 50 ভোল্ট রয়েছে এবং আই আরটা স্যার কত হবে, 50 ভোল্ট বাই হচ্ছে আমাদের 2000, তাহলে হবে কত, 25/1000, 25/1000 মানে কত, এটা 25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বোধহয় আইজেডটা বের করতে হবে, তাহলে আইজেড ইকুয়াল টু আমরা কত পাবো, আই মাইনাস আই আর। চলো, আয়ের জায়গায় কত, 50 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 25 মিলি অ্যাম্পিয়ার, দুটোকে বিয়োগ দিয়ে দাও, কত আসবে, 25 মিলি অ্যাম্পিয়ার আমাদের অ্যান্সার আসবে। 25 মিলি অ্যাম্পিয়ার আছে, ইয়েস 25 মিলি অ্যাম্পিয়ার থাকতেই হবে, তাকে না থাকলে চলবে না, তাই 25 মিলি অ্যাম্পিয়ার আমাদের অ্যান্সার চলে এলো। পরের জায়গাটাই আমরা যাব না, কারণ এখানেই আমাদের মোটামুটি যে কটা ছিল শেষ হলো। পিওআই কেস আই থিঙ্ক বেশ কিছু করা হয়েছে, বেশ কিছু হয়তো বাকিও রয়েছে, সেগুলোকে করিয়ে দেওয়া হবে, স্পেশাল একটা ভিডিও আসবে তোমাদের কাছে মডার্ন ফিজিক্স নিয়ে। আপাতত মডার্ন ফিজিক্সের সমস্ত ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, যোগাযোগ ব্যবস্থা এখানে নেই। লজিক গেটটা তোমাদের আলাদা একটা ভিডিওতে আসবে, এখানে আমরা শুধুমাত্র ডিজিটাল সার্কিট নিয়ে কাজ করেছি, লজিক গেটগুলোতে আলাদা একটা ভিডিওতে আমি তোমাদেরকে করে দেবো। এবং এই ক্লাসের উপর তোমাদের একটু ম্যারাথন আনার আমি চেষ্টা করছি, যাতে মডার্ন ফিজিক্সটা পুরোপুরি তোমাদের খুব ভালোভাবে শেষ হয়ে যায়। আজকের ভিডিওর জন্য এতটুকুই থাক, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, জয় হিন্দ।